হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আমি তোমাদের রাখি ম্যাম আজকে চলে এসেছি ক্লাস 11 এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা নিয়ে, অর্থাৎ কিনা সাম্যাবস্থা। আর ইকুইলিব্রিয়ামে দুটো পার্ট রয়েছে। আজকে একসাথে ওয়ান শটের মাধ্যমে আমরা রিভিশন করব, বেশ কিছু প্রশ্নও দেখব, যার মধ্যে থাকবে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা, আর আয়নিক ইকুইলিব্রিয়াম অর্থাৎ আয়নীয় সাম্যাবস্থা। তো চলো দেরি না করে শুরু করা যাক। ইকুইলিব্রিয়াম, যেখানে টপিকে আমি লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট কনসেপ্ট, তার সাথে সাথে দেখো এখান থেকে ফর্মুলা বেসড কোয়েশ্চেন অনেক আসে, কনসেপ্ট তো দেখবই। এবার ফর্মুলাগুলো আমরা দেখে নেব, যেখানে যে ফর্মুলাগুলো দরকার আমি লিখবো, অথবা কিছু ফর্মুলা অলরেডি লেখা রয়েছে আমি এনেছি, তো সেই ফর্মুলাগুলো একবার চোখ বুলিয়ে নিতে হবে ফর্মুলা। আর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, এবং প্র্যাকটিস এবং এই ইকুইলিব্রিয়ামের মধ্যে দুটো পার্টি কভার হয়ে যাবে। যা যা রয়েছে মানে পুরো চ্যাপ্টারটা নিয়েই তো ইকুইলিব্রিয়াম, আয়নিক প্লাস কেমিক্যাল। প্রথম আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দিয়ে শুরু করব। রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে আগে সংজ্ঞাটা পড়ে নাও। যেহেতু সেমিস্টার 2 তে লেখা প্রশ্ন আসবে, তাই অনেক সময় বলতে কি বোঝো বা উদাহরণ দাও, মানে লিখা প্রশ্ন, মানে লিখতে হবে। এই লেখা প্রশ্নটা নিজেদেরকে কিন্তু বাড়িতে লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কোনো অঙ্ক যদি হয় সেখানে ফর্মুলা তুমি জানো, বাট ফর্মুলাটা লিখে কোনটা কি বোঝাচ্ছে সেটা লিখে ঠিকঠাক করে সব ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন, এই সবটাই কিন্তু প্র্যাকটিসের মধ্যে পড়ে। শুধুমাত্র আমি ফর্মুলা জানি মানেই আমি অঙ্কটা সঠিক করে আসবো এবং পুরো নাম্বারটা পাবো, সেটা তখনই সম্ভব যখন পুরোটা প্র্যাকটিস করা থাকবে। যখনই তুমি না লিখে লিখে এমনি এমনি করছো, রাফে করছো, শর্টকাটে করছো, ট্রিক্স দিয়ে করছো, ওকে, কম্পিটিটিভে তো এটা লাগে। কিন্তু যখন তোমার বোর্ড এক্সামে পুরোটা লেখায় প্রশ্নটা আসছে, মানে লেখা প্রশ্নের এরকম ভাবে প্যাটার্ন হচ্ছে, লিখতে হবে অনেকটা, অনেকটা মানে যতটুকু দরকার। তো সেক্ষেত্রে তোমাকে সেটা অভ্যাস করতে হবে বাড়িতে লিখে লিখে। অভ্যাস যদি চলে যায়, অলরেডি সেমিস্টার 1-এ এমসিকিউ প্যাটার্নে দিয়েছো, তো অভ্যাসটা অনেকটা কিন্তু কমেই গেছে। এবার আবার অভ্যাসটা করো, কারণ তোমার এই লেখা অভ্যাস না থাকলে তুমি পরীক্ষাতেও হবে শর্টকাট করে ফেলেছো, তুমি নিজেই বুঝতে পারবে না যে তুমি শর্টকাটে চলে গেছো। হয়তো লিখেছো, জাস্ট ফর্মুলা লিখেছো, ফর্মুলায় কোনটা কি বোঝাচ্ছে লেখনি। একটা অঙ্ক হোক বা একটা লেখা প্রশ্ন হোক, যেরকমই প্রশ্নটা হোক, তোমাকে গুছিয়ে সুন্দর করে পয়েন্ট করে, যেটা পয়েন্ট করে লেখার, যেটা অঙ্ক সেখানে কোনটা কি বোঝাচ্ছে ঠিকঠাক করে ভ্যালু পুট করে ঠিকঠাক করে ইউনিট সহ উত্তরটা ফাইনালি লিখে আসা, এই এতগুলো যে স্টেপ থাকে সেগুলো কিন্তু ফলো করতে হয়। আর সেটার জন্যই বলছি যে পড়াশোনা করার সাথে সাথে প্রশ্নের উত্তর লেখাটা প্র্যাকটিসে রাখবে, ঠিক আছে? রাসায়নিক সাম্যাবস্থা বলছে নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ যখন বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হয় এবং বিক্রিয়া সিস্টেমে উপস্থিত বিভিন্ন উপাদানের গাঢ়ত্ব সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তখন সেই বিশেষ অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। তার মানে একটা রিয়াকশন হচ্ছে, কেমিক্যাল রিয়াকশন, সেখানে সাম্যাবস্থা কখন রয়েছে, সেই সাম্যাবস্থার দুটো কন্ডিশন আমরা এখানে দেখছি। প্রথম যেটা লেখা আছে এই সংজ্ঞাতে, যেটা লেখা আছে যে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হবে। তার মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, ফরওয়ার্ড রিয়াকশন মানে সম্মুখ বিক্রিয়ার কথা বোঝানো হচ্ছে, will be equals to rate of backward reaction, rate of backward reaction। সংক্ষেপে আমরা এটাকে লিখবো আরএফ, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, সমান এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন আরবি। আর একটা পয়েন্ট যেটা আমরা এখান থেকে পাচ্ছি, যে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত বিভিন্ন উপাদানের গাঢ়ত্ব সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকবে। বিক্রিয়া সিস্টেমে বিভিন্ন উপাদানের গাঢ়ত্ব বলতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, যে যে উপাদানগুলো রয়েছে তাদের কনসেন্ট্রেশন। সুতরাং কনসেন্ট্রেশন কি হবে? কনসেন্ট্রেশন অর্থাৎ কিনা গাঢ়ত্ব সময়ের সাথে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে, যেটা উইল বি আনচেঞ্জড, যেটা আর চেঞ্জড হবে না উইথ টাইম, আনচেঞ্জড থাকবে উইথ টাইম। বোঝানোর জন্য, যাতে বুঝতে পারো তাই জন্য
একটু শর্টে লিখেছি কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে, ঠিক আছে? যে গারত্ব সময়ের সাথে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। আর রেটের কি গল্প? রেট হার, সম্মুখ বিক্রিয়ার হার বিপরীত বিক্রিয়ার সমান হবে। এবার দেখো কয়েকটা গ্রাফ প্লট দেখা যাবে। গ্রাফ গুলো খুব ইম্পর্টেন্ট, গ্রাফ গুলো খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে 6টা গ্রাফ প্লট করব। 3টে হচ্ছে গারত্ব বনাম সময়ের লেখচিত্র, আর 3টে হচ্ছে বিক্রিয়ার হার বনাম সময়ের লেখচিত্র। চলো তোমরাও খাতায় এইভাবে নোট করো, প্র্যাকটিস করো, করারও জিনিস, এটা রিভিশন হচ্ছে। আর রিভিশন মানে নিজেদেরকেও তো একটু লিখতে হবে, পড়তে হবে, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। তো প্রথম আমি কি বললাম? গারত্ব বনাম সময়ের লেখচিত্র। এই 3টেই হচ্ছে গারত্ব বনাম সময়ের লেখচিত্র, গারত্ব বনাম সময়ের লেখচিত্র। দেখো গ্রাফটা কিরকম হবে? গ্রাফটা 3 রকম ভাবে আমি দেখাই। ধরো এইখানে দেখো একটা রিয়াকশন স্টার্ট হচ্ছে, আমি একটা রিয়াকশনের এক্সাম্পল নিই। এ এ প্লাস বি বি, এখান থেকে সি সি প্লাস ডি ডি উৎপন্ন হচ্ছে। মানে কি? মানে হচ্ছে এ আর বি, যে ক্যাপিটাল এ বি রয়েছে, এই ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। এরা কি? এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর ক্যাপিটাল সি আর ক্যাপিটাল ডি, এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ প্রোডাক্ট। আর এদের আগে এই যে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি লেখা আছে, এগুলো হচ্ছে এদের সহগ, অর্থাৎ যেটা কিনা আমরা মোল সংখ্যা বোঝাচ্ছি। এবার যখন বিক্রিয়াটা শুরু হয়েছে, যখন বিক্রিয়াটা শুরু হয়েছে তখন শুধুমাত্রই বিক্রিয়কই ছিল। বিক্রিয়ার শুরুতে প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক পদার্থ নিয়েই শুরু করতে হবে বিক্রিয়া, তখন কোনো বিক্রিয়াজাত ছিল না। বিক্রিয়া যত ফরওয়ার্ড রিয়াকশন হতে থেকেছে, ফরওয়ার্ড রিয়াকশন কোনটা? এ বি বিক্রিয়া করে সি ডি উৎপন্ন করছে, দ্যাট ইজ ফরওয়ার্ড রিয়াকশন। ঠিক আছে? আর একটা পেজ নিয়ে যদি আমি লিখে দেখাই, এ এ প্লাস বি বি থেকে সি সি প্লাস ডি ডি, এক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন কোনটা? সম্মুখমুখী বিক্রিয়া বা সম্মুখ বিক্রিয়া। এটা কোনটা? এটা হচ্ছে এ এ প্লাস বি বি, এখান থেকে সি সি প্লাস ডি ডি, এই বিক্রিয়াটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। ফরওয়ার্ড রিয়াকশনটা হওয়ার ফলে বিক্রিয়াজাত উৎপন্ন হলো। এবার বিক্রিয়াজাত উৎপন্ন হওয়ার পর আবার সি আর ডি এর মধ্যে বিক্রিয়া করে এ বি আবার উৎপন্ন হবে, অর্থাৎ কিনা ব্যাকে আসবে, দ্যাট ইজ পশ্চাৎ বিক্রিয়া, ব্যাকওয়ার্ড রিয়াকশন। সেখানে আমরা দেখছি সি সি প্লাস ডি ডি, এখান থেকে এ এ প্লাস বি বি তৈরি হবে। এবং এইটা ইকুইলিব্রিয়াম দিয়ে দেখানো হচ্ছে, উভমুখী চিহ্ন, যে এখানে সাম্যাবস্থা রয়েছে। তার মানে শুরুতে বিক্রিয়াজাত থাকবে না, শুরুতে কে থাকবে? কেবল বিক্রিয়ক থাকবে, বিক্রিয়াজাত সেই সময় কিন্তু নেই। এবারে গারত্ব, বিক্রিয়কের গারত্ব ধীরে ধীরে কমতে থাকবে, কারণ বিক্রিয়াজাত তৈরি হচ্ছে, বিক্রিয়কের গারত্ব ধীরে ধীরে কমতে থাকছে। এবং বিক্রিয়াজাত যখন উৎপন্ন হচ্ছে, ধীরে ধীরে বিক্রিয়াজাত গারত্ব ধীরে ধীরে উৎপন্ন হচ্ছে, মানে তার গারত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার গারত্ব বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় এমন একটা সময়, যেটা গ্রাফে তোমরা দেখতে পাচ্ছ, এটা তো সময়। তাহলে এই যে সময়ের সাথে সাথে যখনই এটা অপরিবর্তিত থাকছে, এই যে যখনই এই টাইম অ্যাক্সিসের সাথে একটা প্যারালাল লাইন আমরা দেখতে পাচ্ছি, তার মানে কি এই জায়গাটার পরে আর চেঞ্জ হয়নি বিক্রিয়কের গারত্ব। বিক্রিয়কের গারত্ব এখানে আমরা কি বলবো? এটা আমরা বলবো, দেখো আমরা যদি একটা সিম্পল জিনিস বলি যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, মানে রিয়াক্ট্যান্টের এই যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেখানো হচ্ছে, তার মানে মোলার কনসেন্ট্রেশনের কথা বলা হচ্ছে, এর গারত্ব ধীরে ধীরে কমছে। আর এটা প্রোডাক্ট ইনিশিয়ালি 0 ছিল, কিন্তু প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়ছে। এইটা দিয়ে আমি গ্রাফগুলো দেখাচ্ছি। এখানে তোমরা এ এর গারত্ব বা বি এর গারত্ব লিখতে পারো, এখানে প্রোডাক্টের জায়গায় সি এর গারত্ব বা ডি এর গারত্ব লিখতে পারো। আমি খুব সিম্পল ওয়েতে লিখেছি যে এ বি তো রিয়াক্ট্যান্ট আর সি ডি প্রোডাক্ট, বা তুমি একটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, যে কোনো একটা ভেরি সিম্পল জেনারেল একটা কেমিক্যাল ইকুয়েশন দেখে থেকে এটা লিখতে পারো।
এবং যে সময়ে আমরা দেখছি যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সাথে আর কোনো পরিবর্তন হচ্ছে না, নট নেসেসারি যে তাদের ইকুয়াল হতে হবে, ইকুয়াল হতেও পারে কোনো রিয়াকশনে, কিন্তু অপরিবর্তিত থাকছে, আনচেঞ্জড উইথ টাইম। তো সেই সময় আমরা কি বলবো, যে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড হয়ে গেছে। ঠিক আছে, সেই সময় আমরা বলবো যে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড হয়ে গেছে, সাম্যাবস্থা অর্জিত হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা। আচ্ছা, নেক্সট গ্রাফ আমরা কি দেখছি, নেক্সট গ্রাফে আমরা দেখছি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব সময়ের সাথে সাথে কমে গেল, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সাথে সাথে বৃদ্ধি পেল। এবার দেখো, একটা জায়গায় এরা ম্যাচ করেছে ঠিকই, কিন্তু কখন আমরা ইকুইলিব্রিয়াম বলবো, ইকুইলিব্রিয়াম সেই সময়টাকে বলবো যখন বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব সময়ের সাথে সাথে অপরিবর্তিত অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। রিঅ্যাক্ট্যান্টের মোলার কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে, প্রোডাক্টের ইনক্রিজ করছে, এই জায়গায় মিট করলেও তারপরে আবার এই প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করেছে, রিঅ্যাক্ট্যান্ট ডিক্রিজ করেছে, বাট এই পয়েন্টের পর আমরা বলবো যে আর কোনো চেঞ্জ হয়নি উইথ টাইম, তাই সাম্যাবস্থা অর্জিত হয়েছে। ভেরি গুড, তাহলে এই গ্রাফটাও সঠিক, এই গ্রাফটাও সঠিক, কারণ আমাদের কন্ডিশন কি, সাম্যাবস্থা অর্জনের গাঢ়ত্বর সঙ্গে কি কন্ডিশন, যে সময়ের সাথে সাথে সেটা অপরিবর্তিত হবে, সময়ের সাথে সাথে অপরিবর্তিত আমরা এই দুটো কেসেতেই তাই দেখতে পাচ্ছি। বা যদি ধরো এরকমটা হয় যে বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়ছে এবং তারা একটা জায়গায় ম্যাচ করে গেছে, হতেই পারে। আলটিমেটলি আমাদের কন্ডিশন ফুলফিল হলেই তো চলবে, যে যে সময়ের পর আমরা দেখছি বিক্রিয়কের গাঢ়ত্ব কমতে কমতে একটা জায়গায় এসেছে, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়তে বাড়তে আর একটা জায়গায় এসেছে, তারা ম্যাচ করে গেছে, মেট করেছে, ইকুয়াল হয়ে গেছে, তাতে কি যায় আসে, গাঢ়ত্ব অপরিবর্তিত থাকছে কিনা সেটা দেখো, হ্যাঁ থাকছে, তার মানে এখানে আমরা বলছি যে এই যে পয়েন্ট, এর পরে আমরা বলছি সাম্যাবস্থা অর্জিত হয়েছে। এখন যদি বলা হয় যে এই তিনটে গ্রাফই কি সঠিক, হ্যাঁ, গাঢ়ত্ব বনাম সময়ের ক্ষেত্রে এটাও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, এটাও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, এটাও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, কারণ আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে সাম্যাবস্থা তখনই অর্জিত হবে যখন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট উইল বি কনস্ট্যান্ট, অর্থাৎ সময়ের সাথে অপরিবর্তিত থাকবে, সময়ের সাথে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বিক্রিয়া হার নিয়ে আর একটা পয়েন্ট দেখেছিলাম, তো এখন আমরা রেট অফ রিয়াকশন, বিক্রিয়া হার বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করব। বিক্রিয়া হার বনাম সময়, বিক্রিয়া হার বনাম সময়। দেখো, ঠিক সেম টাইপের গ্রাফ আমি ড্র করছি। একটা হচ্ছে রেট অফ, দেখো যখন বিক্রিয়া শুরু হচ্ছে তখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন বেশি হারে হবে, কারণ তখন তো ব্যাকওয়ার্ড শুরুই হয়নি, আরে বিক্রিয়া জাত তৈরি হয়নি, তো ব্যাকওয়ার্ড হবে কি করে, বিক্রিয়া জাত আগে উৎপন্ন হবে তবে না সে ব্যাকে রিয়াকশনটা করতে পারবে। তাহলে প্রথম থেকে আমরা কি দেখবো, ফরওয়ার্ড রিয়াকশন চলছে, ফরওয়ার্ড রিয়াকশনের হারটা ধীরে ধীরে কমছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন শুরু হলো, প্রথমে বিক্রিয়া জাত উৎপন্ন হলো তবে ব্যাকওয়ার্ড শুরু হলো, তখন ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা ধীরে ধীরে ইনক্রিজ করছে। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এখন ব্যাপারটা কি বলছি, ব্যাপারটা বলছি এখান থেকে আমরা কি বলছি, এটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, আর এখান থেকে আমরা কি বলছি, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। কিন্তু কন্ডিশন হচ্ছে ইকুইলিব্রিয়াম তখনই অ্যাটেন্ড হবে যখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন উইল বি ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড উইল বি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, তখন ইকুইলিব্রিয়াম আসবে, সাম্যাবস্থা অর্জন করবে। এখানে কিন্তু দুটো ইকুয়াল হয়নি, হ্যাঁ, আর একটু সুন্দর করে গ্রাফটা আঁকা যায়, তো চলো আরেকবার এঁকে দিচ্ছি আমি, ঠিক আছে। এই হচ্ছে গ্রাফ, তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড কিন্তু ইকুয়াল হয়। আচ্ছা, বিক্রিয়া হার বনাম সময়তে যদি আমি এইরকম গ্রাফ ড্র করি, যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর এইটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন,
একটা টাইমে এটা ম্যাচ করেছে, কিন্তু কিন্তু রেট অফ ফরওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ড ইকুয়াল হতে হবে, তারপর কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, সুতরাং ইকুইলিব্রিয়াম এখানে বলতে পারলাম না। এবার আমরা এই গ্রাফটা যখন এই রকমটা আঁকবো, রেট অফ ফরওয়ার্ড আর রেট অফ ব্যাকওয়ার্ড, এবার এখানে লক্ষ্য করে দেখো এইটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ড, ঠিক এই পয়েন্টের পরে এরা ইকুয়াল হয়ে গেছে, এই পয়েন্টের পরে এরা ইকুয়াল হয়ে গেছে, তার মানে এখানে এখানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, দ্যাট মিন্স ইকুইলিব্রিয়াম অর্জন করেছে, সাম্যাবস্থা অর্জিত হয়েছে। তাহলে দেখো এই যে গ্রাফগুলো আমরা দেখলাম, গারত্ব বনাম সময়ের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা গ্রাফকেই টিক করেছি যে হ্যাঁ এটাও হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে, কিন্তু বিক্রিয়া হার বনাম সময়ের ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারবো না, এটাকেও আমরা বলতে পারবো। আরে আমাকে কন্ডিশন দেখো না, মুখস্থ করতে যেও না, কনসেপ্ট কন্ডিশন দেখো। এখানে তো রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু ব্যাকওয়ার্ড হতে হবে, কারণ আমরা তো এখন বিক্রিয়া হার বনাম সময়ের গ্রাফ আঁকছি, তাহলে একমাত্র এইটা হচ্ছে কারেক্ট। ভেরি ইম্পর্টেন্ট, গ্রাফ দিয়েও ফট করে একটা প্রশ্ন চলে আসতে পারে, সুতরাং এগুলো কিন্তু দেখে রাখতে হবে। এবং এটা এই যে পয়েন্টগুলো দিয়ে গ্রাফিক্যাল যে অ্যানালিসিস করে দেখালাম, তার ফলে এই রিলেটেড যে কোনো কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা এখান থেকে কি বলবো, দেখো যখন আমরা বলছি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আমরা সেটা সমান কি লিখবো, দেখো এখানে একটা ভর ক্রিয়া সূত্র রয়েছে, সেটা একটু দেখে নাও। ভর ক্রিয়া সূত্রে কি বলছে, স্থির উষ্ণতায় কোন নির্দিষ্ট মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তো এই এখান থেকে আমরা এই সাম্য ধ্রুবকের রাশিমালাটা একটুখানি নির্ণয় করব, এবং এই সক্রিয় ভর সেটা আমরা কিসের মাধ্যমে এখানে লিখবো না, মোলার গাঢ়ত্বের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করব অ্যাক্টিভ মাসকে। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন সমান আমরা কি লিখবো, যে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি প্রপোর্শনাল কি বলা আছে, যে বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে বিক্রিয়ক কারা, এ আর বি, এ আর বি, এবং এই যে সহগ রয়েছে এটা তাদের পাওয়ারে চলে যাবে, তাহলে কার সঙ্গে সমানুপাতিক হবে, এ এর গাঢ়ত্ব, এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা মোলার গাঢ়ত্ব বোঝাচ্ছি, পাওয়ারে চলে যাবে স্মল এ ইন্টু বি এর গাঢ়ত্ব, পাওয়ারে চলে যাবে স্মল বি। যখনই এই সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্ন করে দেবো তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যেটা হচ্ছে কে এফ, কারণ আমরা ফরওয়ার্ডের ক্ষেত্রে লিখছি, ইন্টু এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। একই রকম জিনিস যখন আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে লিখছি, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন, দেখো ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট কারা, সি আর ডি, তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ এখানে হচ্ছে সি আর ডি। তুমি ডাইরেক্টলি এখান থেকেই লিখতে পারো, ব্যাকওয়ার্ড মানেই হচ্ছে সিডি থেকে এবি তৈরি হয়েছে, আমি একবারটি ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই স্মল সি স্মল ডি এরা পাওয়ারে চলে যাবে, তাহলে ক্যাপিটাল সি পাওয়ারে স্মল সি ইন্টু ক্যাপিটাল ডি পাওয়ারে হচ্ছে স্মল ডি। এখান থেকে আমরা রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন সমান কেবি সমানুপাতিক তুলে দিয়েছি, সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি করে দিলাম। এবারে যখনই ইকুইলিব্রিয়ামে চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো অ্যাট ইকুইলিব্রিয়ামে, অর্থাৎ সাম্যাবস্থায় আমরা কন্ডিশন কি পেয়েছি, যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হতে হবে। ফরওয়ার্ড রিয়াকশনের জায়গায় আমরা যা যা এখান থেকে পেয়েছি লিখে দেবো, কে এফ ইন্টু এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি সমান ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কে বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি। এখান থেকে আমরা লিখছি কে এফ বাই কে বি সমান হচ্ছে সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। এবং এই যে কে এফ বাই কে বি এইটা যেটা পাচ্ছি, এটাকেই আমরা যেহেতু মোলার গাঢ়ত্ব দিয়ে লিখছি তাই আমি এটাকেই কি লিখবো, কেসি। সাম্য ধ্রুবককে আমরা বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যখন আমরা বিক্রিয়ক আর বিক্রিয়া জাতের প্রত্যেকটি যে উপাদান রয়েছে তাদেরকে যখন আমরা মোলার গাঢ়ত্বের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি তার সক্রিয় ভরকে, তখন কেসি মানে কনসেন্ট্রেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কেসি সমান আমরা কি লিখছি, যে এক কথায় আমরা কি বলতে পারি, বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরের গুণফল, যাদের এই সহগ অর্থাৎ মোল সংখ্যা পাওয়ারে যাবে
সেই সক্রিয় ভরকে আমরা এখানে মোলার গারত্বের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি, ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের যে সমস্ত গারত্ব রাশি রয়েছে তাদের গুণফল থাকবে এবং তাদের সহগগুলো পাওয়ারে চলে যাবে। এইটা হচ্ছে কেসির যেটা ফরম্যাট, সেটা আমি এখানে লিখে দিলাম। এখন দেখো এই জায়গাটা আমি একটু ডেরিভেশন দেখিয়ে দিয়েছি, প্রচুর ফর্মুলা এই চ্যাপ্টারে রয়েছে, সুতরাং সব জায়গায় তো আমি এখন ডেরিভেশন করব না, তাহলে তো মানে ক্লাসটা চলতেই থাকবে। যেহেতু এটা আমরা ওয়ান শট রিভিশন করছি, তাই অনেক জায়গাতে আমি ডাইরেক্ট ফর্মুলাগুলো লিখে দেবো যে এই ফর্মুলাগুলো তোমাদের লাগবে, এগুলোর অ্যাপ্লিকেশন হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা প্র্যাকটিসের সময় একটুখানি দেখতে পারো ডেরিভেশন গুলো, যদিও ডেরিভেশন এগুলো করতে দেয় না, কিন্তু ডেরিভেশন গুলো যদি প্র্যাকটিস করো তাহলে কনসেপ্ট গুলো আরো ঝকঝকে থাকবে। যে মুখস্থর প্রেশার তোমরা নিচ্ছ সেই মুখস্থটার কোনো জায়গাই নেই, পুরোটাই কনসেপ্ট। কনসেপ্ট থেকে যদি তুমি একবার ডেরিভেশনটা দেখে নাও তাহলে খুব সহজে ফর্মুলা মনে রাখতে পারবে, ভুলে গেলেও মনে করতে পারবে, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এবারে দেখো, এবারে এখানে তাহলে সাম্য ধ্রুবক আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি কেসি সমান, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি লিখছি এ এ প্লাস বি বি, এখান থেকে আমরা লিখছি সি সি প্লাস ডি ডি। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসি সমান হচ্ছে সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। আচ্ছা এটাকেই আমরা যখন এদের পার্শিয়াল প্রেসার দিয়ে রিপ্রেজেন্ট করবো এ বি সি ডি এর, তখন কেপি লিখবো। কেপি হচ্ছে আংশিক চাপ, যেটা সি এর ডি এর ডিভাইডেড বাই এ এর বি এর, তাহলে পি এ পাওয়ারে হচ্ছে এ, পিবি পাওয়ারে হচ্ছে বি। আচ্ছা এ বি কেন লিখছি, উপরে তো সিডি থাকবে, পিসি পাওয়ারে সি, পিডি পাওয়ারে ডি ডিভাইডেড বাই পি এ পাওয়ারে এ ইন্টু পিবি পাওয়ারে বি, এটা হচ্ছে কেপি। আর এক রকম ভাবে লেখা যায় কে এক্স, যেটা মোল ভগ্নাংশের মাধ্যমে লেখা হয়। কে এক্স সমান হচ্ছে এখানে এখানে এক্স সি, সি এর মোল ভগ্নাংশ পাওয়ারে সি ইন্টু এক্স ডি পাওয়ারে ডি ডিভাইডেড বাই এক্স এ পাওয়ারে এ এক্স বি পাওয়ারে হচ্ছে বি। তো কেপি কেসি আর কে এক্স এই তিন ভাবে লেখা যায়, তার মধ্যে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো? কেসি আর কেপি। কেসি আর কেপি এদের প্রত্যেকের মধ্যেই যে রিলেশন গুলো হয় সেগুলো তো দেখতে হবে, যেখানে বারবার বিভিন্ন প্রশ্নে অঙ্ক বলো বা কোনো এমসিকিউ অনেক সময় আসে, কেপি কেসি রিলেশনটা বেশি আমাদের কাজে লাগে, যেটা আমি এখানে লিখছি যে কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন জি। ঠিক আছে। আচ্ছা আর একটা যেটা কেপি কে এক্স এর মধ্যে রিলেশন, সেটাও আমি লিখে দিচ্ছি, কেপি সমান কে এক্স ইন্টু পি টু দি পাওয়ার ডেল্টা এন জি। কি করে এলো? খুব সিম্পল ভাবে এসেছে, যেটা করে চাইলেই দেখা যেতে পারে। যেহেতু পিভি সমান এনআরটি আমরা জানি, আমি একটুখানি হিন্টস দিচ্ছি, নিজেরা প্র্যাকটিস করবে সেই জন্য। পিভি সমান এনআরটি, এবার যখনই বিক্রিয়ক বিক্রিয়াজাত, এখানে ডেল্টা এনজি কি বোঝাচ্ছে জানো? ডেল্টা এনজি বোঝাচ্ছে সামেশন অফ নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্টস মাইনাস সামেশন অফ নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টস। এখানে ধরছে না, দাঁড়াও। ডেল্টা এনজি সমান হচ্ছে সামেশন অফ নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস, এনজি ফর গ্যাসিয়াস, গ্যাসিয়াস প্রোডাক্টস মাইনাস সামেশন অফ নাম্বার অফ মোলস অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টস। অর্থাৎ কিনা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত রয়েছে, তার মধ্যে যারা গ্যাসীয় তাদেরকেই তুমি কনসিডার করো। যদি অন্য কেউ থাকে সলিড লিকুইড, তুমি তাদেরকে নেবে না, শুধু গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা, মোট টোটাল যেটা বিক্রিয়াজাত হচ্ছে মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা করবে। সেই জন্য ডেল্টা এন, দ্যাট ইজ চেঞ্জ অফ নাম্বার অফ মোলস, ডেল্টাটা তো চেঞ্জ বোঝাচ্ছে। জি ফর গ্যাসিয়াস, গ্যাসীয় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাতকে আমরা এখানে নেব। এবং যখনই তুমি এখানে পিভি সমান এনআরটি করছো, এখান থেকে তুমি পি সমান কি পাচ্ছ? এন বাই ভি আর টি। আর এন বাই ভি নাম্বার অফ মোলস বাই ভলিউম, এটাই তো মোলার গারত্ব বোঝায়, নাম্বার অফ মোলস বাই ভলিউম ইন লিটার। তো এটাই হচ্ছে সি আর টি, যেটাকে আমরা এই কনসেন্ট্রেশন মোলার গারত্ব বলছি। তো এবার এই পার্শিয়াল প্রেসার প্রত্যেকের ক্ষেত্রে আমরা লিখতে পারি। প্রত্যেকের ক্ষেত্রে ধরো পি এ লিখলাম, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ এ ইন্টু আর টি। এবার পাওয়ারে যখন রয়েছে স্মল এ, তখন পুরোটারই পাওয়ারে চলে যাবে।
এবার আটটি গুলো এক ধারে চলে আসবে আর কনসেন্ট্রেশনের জায়গাগুলো এক ধারে আসবে। কনসেন্ট্রেশন দিয়ে যখন বোঝাচ্ছি তখন সেটাই তো কেসি হচ্ছে। কেপি সমান যখন আমরা লিখবো এই জায়গাটাই কেপি, এই পি এর জায়গাতেই আমরা যখন পুরো জিনিসটা বসাবো সি এর জন্য, ডি এর জন্য, এ এর জন্য, বি এর জন্য, এই সিটা কি, এই সিটা তো মোলার গারত্ব বোঝাচ্ছে। এই সিটা এখানে এই যে এইটা দ্যাট ইজ মোলার কনসেন্ট্রেশন বোঝাচ্ছে, যেটা আমি এইখানে এইভাবে এ এর জন্য লিখেছি। বি সি ডি প্রত্যেকের জন্য আমরা লিখবো বিক্রিয়ক বিক্রিয়াজাত যতগুলো রয়েছে। এবার সেই পুরো কনসেন্ট্রেশনের পার্টটা আলাদা হয়ে যাচ্ছে কারণ কেসি দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আর বাকি আটটি পাওয়ারে যেগুলো থাকবে, পাওয়ারে অ্যাকচুয়ালি কি থাকছে, পাওয়ারে অ্যাকচুয়ালি স্মল এবিসিডি থাকবে। মানে এইখানে এই রিয়াকশনটার ক্ষেত্রে যদি আমি ডেল্টা এনজি ক্যালকুলেট করি সবাই গ্যাসীয় ধরে নিয়ে, তাহলে আমরা ডেল্টা এনজি কি পাবো, সি প্লাস ডি, বিক্রিয়াজাতর মোট মোল সংখ্যা সি প্লাস ডি মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা এ প্লাস বি, এটা ডেল্টা এনজি হবে। এবারে এখান থেকেই যখন আমরা মোল ফ্র্যাকশন দিয়ে করবো, মোল ফ্র্যাকশনকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো যখনই আমরা কোনো একটা উপাদানের মোল ফ্র্যাকশন বের করতে যাচ্ছি তখন কি করছি, যে কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ সমান আমরা কি লিখি, সমান আমরা কি লিখি, দেখো আমি বলছি যখন আমরা মোল ফ্র্যাকশন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, প্রথম কথা হচ্ছে মোল ফ্র্যাকশন হচ্ছে যে সেই উপাদানের কোনো একটা গ্যাসিয়াস উপাদান তার মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, ইন জেনারেল আমরা এটা লিখে থাকি, ঠিক আছে। আর একটা আমরা ডাল্টনের অংশচাপ সূত্র থেকে দেখেছি যে সেখান থেকে আমরা কি লিখি, সেখান থেকে আমরা লিখি যে পার্শিয়াল প্রেসার অফ এনি কম্পোনেন্ট গ্যাসিয়াস মিশ্রণে একটা কম্পোনেন্টের ক্ষেত্রে যেটা সমান সেই উপাদানের মোল ভগ্নাংশ ইনটু টোটাল প্রেসার, এই পিটা না টোটাল প্রেসার বুঝেছি, এই পিটা যেটা আমি এখানে বোঝানোর জন্য এইভাবে দেখালাম, ঠিক আছে। এটা আলাদা, এটার অ্যাপ্লিকেশন অনেক জায়গায় হতে পারে যেখানে আমরা উপাদানের মোল সংখ্যা পেয়ে গেছি কোনো একটি উপাদানের আর সাম্যাবস্থায় টোটাল নাম্বার অফ মোলস পাচ্ছি, তখন সেখান থেকে আমরা মোল ভগ্নাংশ বের করতে পারবো, ঠিক আছে। এবার দেখো এইটা যখনই আমরা করছি তার মানে প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে আমরা পার্শিয়াল প্রেসার গুলোকে মানে রিপ্রেজেন্ট করতে পারবো এই ফরম্যাটে। এবার যখন এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা, যখন আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি প্রত্যেক ক্ষেত্রে এইটা লিখছি, তখন সেটাই নিয়েই আমরা কে এক্স পেয়ে যাচ্ছি কারণ মূল ভগ্নাংশ প্রত্যেকের ক্ষেত্রে। আর বাকি টোটাল প্রেসারের পার্টটা তার পাওয়ার এই সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি থেকে এই ফর্মুলাটা চলে আসবে। মানে আমি যেটা বললাম ডেরিভেশনটাকে একটু মুখে বোঝানোর চেষ্টা করলাম, আর কিছুই নয়। যদিও বারবার বলছি ডেরিভেশনের দরকারই নেই, তবু প্র্যাকটিসের জন্য করতে পারো। আর এই কেপি কেসির রিলেশনটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এটার অ্যাপ্লিকেশন বেশি আসে পরীক্ষা। কেপি কেসি কেপি কে এক্স জেনে গেলে কেসি কে এক্সও তোমরা ইজিলি করে নিতে পারবে, হ্যাঁ কি না, কারণ দুটো ইকুয়াল মানে এটা ইকুয়াল এটা হয়ে যাবে। আচ্ছা এইবারে দেখো, এইবারে পরের পেজে যাচ্ছি, যখনই আমরা দেখছি কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এনজি, যখনই ডেল্টা এনজি জিরো হয়ে যাচ্ছে তার মানে কি, ডেল্টা এনজি পাওয়ারটা জিরো মানে এই টোটাল পার্টটা ওয়ান হয়ে যাচ্ছে, মানে কেপি সমান কেসি হয়ে যাচ্ছে। সেরকম একটা এক্সাম্পল যদি আমি বলি, যেটা হচ্ছে এন টু গ্যাসিয়াস প্লাস, একটা নয় একাধিক এক্সাম্পল রয়েছে, আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি। এখান থেকে টু এনও গ্যাসিয়াস, তাহলে সব কটা যদি গ্যাসীয় হয় তাহলে তুমি এখানে লক্ষ্য করো ডেল্টা এনজি কত পাবে, বিক্রিয়াজাতর ক্ষেত্রে 2 মাইনাস বিক্রিয়কের ক্ষেত্রে কিছু নেই মানে এগুলোতে 1 আছে, তাহলে 1 প্লাস 1, বিক্রিয়াজাত মাইনাস বিক্রিয়ক করলে 2 মাইনাস 2 এখানে 0 হয়ে গেল। নেক্সট পয়েন্ট যখন আমরা বলছি, নেক্সট পয়েন্ট তিনটা পয়েন্ট আমরা এখানে লিখবো। ডেল্টা এনজি যখনই আমরা দেখছি যে গ্রেটার দেন 0, ডেল্টা এনজি গ্রেটার দেন 0 মানে এই পার্টটা কেসির সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে কেপি বেশি হয়ে যাবে, তাই না, কেপি তার মানে গ্রেটার দেন কেসি হয়ে যাবে, কারণ ডেল্টা এনজি যদি 0-র থেকে বেশি হয় তাহলে আটটির পাওয়ারে ওটা আছে, তার মানে এতটা জায়গায় যে ভ্যালুটা থাকবে সেটা কেসির সাথে গুণ হওয়ার পর কেপি পাওয়া যাবে, তার মানে কেপির ভ্যালুটা কতটা বেশি। যার এক্সাম্পল আমরা দেখছি, যে PCl5 গ্যাস, এখান থেকে আমরা পাচ্ছি যে PCl5 এর বিয়োজন PCl3 প্লাস হচ্ছে Cl2, তাহলে এক্ষেত্রে আমরা লিখছি ডেল্টা এনজি সমান বিক্রিয়াজাতর ক্ষেত্রে 1 প্লাস 1 2 মাইনাস এদিকে 1, তাহলে 2 মাইনাস 1 অর্থাৎ কিনা প্লাস 1। 3 নম্বর পয়েন্টে আমরা লিখছি যে
ডেল্টা এনজি যখন লেস দেন 0 তখন কি হচ্ছে কেপি লেস দেন কেসি, কারণ লেস দেন 0 হওয়া মানে কেপি লেস দেন কেসি হয়ে যাবে। যার এক্সাম্পল আমরা একটা দেখাচ্ছি, যেখানে আমরা দেখছি যে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন, এখান থেকে 2NH3 গ্যাস হচ্ছে, প্রত্যেকটা গ্যাসীয় রয়েছে, অর্থাৎ ডেল্টা এনজি সমান বিক্রিয়াজাত মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 প্লাস 3, অর্থাৎ 2 মাইনাস 4, তার মানে এটা -2, তার মানে নেগেটিভে আসছে, অর্থাৎ ডেল্টা এনজি লেস দেন 0। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে যে কোনো এক্সাম্পল লিখতে দিতে পারে, যে কোনো এক্সাম্পল দিয়ে বলতে পারে কেপি কেসির সম্পর্ক লেখো, এরকম প্রশ্ন আগেও এসছে। অথবা তোমাকে বলতে পারে যে একটা এরকম এক্সাম্পল দাও যেখানে কেপি সমান কেসি, বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলবো একটা প্রশ্ন করা যায়। দেখো বলছে নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে 2SO2 গ্যাস এখান প্লাস O2 গ্যাস থেকে 2SO3 গ্যাস কেপি ও কেসির মধ্যে সম্পর্ক কি হবে। তাহলে আগে তুমি এখানে ডেল্টা এনজি ক্যালকুলেট করো, ডেল্টা এনজি ক্যালকুলেট করো। দেখো এখানে 2 মাইনাস হচ্ছে এখানে 2 প্লাস এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, তাহলে 2 প্লাস 1, ঠিক আছে। তাহলে 2 মাইনাস 3 দ্যাট ইজ -1, -1। এবার আমরা কেপি কেসির যে রিলেশন পেয়েছি, কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এনজি, তাহলে এখানে কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে, কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -1। সমান তো কখনোই হবে না, স্কোয়ারেরও কোনো জায়গা নেই, আর এটাও নয়, আরটি টু দি পাওয়ার -1, অপশন বি হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরো কিছু ইনফরমেশন আমি তোমাদের দিই। যেমন ধরো কোনো রিয়াকশন রয়েছে এ এ প্লাস বি বি, এখান থেকে আমি যেহেতু বারবার এই ধরনেরই এক্সাম্পল দিচ্ছি তাই এখানেও এটাই লিখছি। এটার ক্ষেত্রে ধরো K1, ঠিক আছে, K1 এটা হচ্ছে সাম্য ধ্রুবক, সে কেসি হতে পারে কেপি হতে পারে। এবারে এটাকে যখনই আমরা রিভার্স করে লিখবো তাহলে তার ক্ষেত্রে সাম্য ধ্রুবক কি হবে, যদি লেখা হয়, এটা আমি 1 নম্বর সমীকরণ লিখছি, 2 নম্বর সমীকরণ হিসেবে আমি এটাকে রিভার্স করে দিলাম, ঠিক আছে, এইটা করে দিলাম, সিডি থেকে এ বি তৈরি করলাম। এইভাবে যখন এটাকে ঘুরিয়ে লিখলাম তখন এর ক্ষেত্রে ধরো K2, তাহলে K2 আর K1 এর মধ্যে রিলেশন কি, K2 আর K1 এর মধ্যে রিলেশন কি, K2 যখনই ইকুয়েশনকে তুমি রিভার্স করছো সাম্য ধ্রুবক কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ K2 সমান 1/K1 হবে। তার মানে এটার জন্য তুমি যদি আগের তার রেসপেক্টে লিখতে চাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে, দ্যাট উইল বি 1/K1। সিম্পল এক্সাম্পল দিয়ে আমি এখানে বোঝাচ্ছি, এটাতে যদি বুঝতে অসুবিধা হয় এত বড়টা না লিখে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বলছি এ থেকে বি, এটার জন্য আমি বলছি কি, এটার জন্য হচ্ছে K1, আমি বলছি বি থেকে এ, এটার জন্য আমি বলছি K2। K1 K2 এর মধ্যে রিলেশন যদি তোমায় লিখতে দেয়, দেখো K1 কে তুমি অ্যাকচুয়ালি কিভাবে লিখবে, বি, বি এর গারত্ব বাই এ এর গারত্ব, তাই তো আমরা এতক্ষণ লিখে আসছি। কেসি হোক কেপি হোক, উপরে কে থাকছে, কেপি হোক বা কেসি হোক, উপরে কে থাকছে বিক্রিয়াজাত, নিচে কে থাকছে বিক্রিয়ক, এইভাবে আমরা লিখছি। তাহলে এখান থেকে আমরা লিখবো K1 সমান এইটা, K2 সমান আমরা কি লিখবো, এক্ষেত্রে এ এর গারত্ব বাই বি এর গারত্ব, দেখে এবার বুঝতে পারছো। তাহলে যখনই তুমি এটাকে উল্টে দেবে তার মানে কি, তার মানে তুমি রেশিও করে দেখো বা যেভাবে খুশি দেখো, জিনিসটা তুমি কি দেখছো যে K2 সমান বি বাই এ, মানে 1/K1ই তো পাচ্ছ, বি বাই এ যদি K1 হয় তাহলে 1/K1 হবে, কারণ 1/K1 এটা বি বাই এ উল্টে গিয়ে এ বাই বি হবে, আলটিমেটলি তুমি এই রিলেশনটা পাচ্ছ, যেটা আমি এক কথা এখানে লিখে দিয়েছি। এবং এটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় বিশেষত দেখো তোমাকে যখন বোর্ড এক্সামে দিচ্ছে তুমি তবু 4 লাইন লিখে করবে, সময় আছে, ঠিক আছে, কিন্তু কম্পিটিটিভে এরকম প্রশ্ন প্রায়ই আসে, আরেকটু হয়তো এদিক থেকে ওদিক 3টে রিয়াকশন দিয়ে ফাইনালি আর একটা রিয়াকশন দিল, সেটার ক্ষেত্রে তোমার মানে একটু জিনিসটাকে জটিল করার চেষ্টা, বাট জটিল হওয়ার কোনো জায়গা নেই,
কারণ টপিকটা খুব ইজি। যেমন ধরো আরেকটা আমি 3 নম্বর ইকুয়েশন লিখছি, যে এই 1 নম্বর যেটা আছে 1 নম্বরের সাপেক্ষেই প্রত্যেকটা লিখছি। 1 নম্বরকে প্রথম রিভার্স করেছি, এবার 1 নম্বরের সাপেক্ষেই আমি লিখছি যে এটাকে আমি 3 নম্বর আসছে কি করে, আমি এটাকে একটা সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি। কি বললাম? একটা সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি। গুণ করার পর আমরা তাহলে কি পাবো, n, n দিয়ে গুণ করেছি n a a প্লাস n b b, এখান থেকে পাচ্ছি n c c, এখান থেকে পাচ্ছি n d d। ঠিক আছে, এটার ক্ষেত্রে যদি আমি লিখি k3, এটার ক্ষেত্রে যদি আমি লিখি k3, তাহলে এই k1 দিয়ে এটাকে কি করে রিপ্রেজেন্ট করব? দেখো, যখন কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করছি, পুরো রিয়াকশনে পুরো ইকুয়েশনটাকেই তো মাল্টিপ্লাই করতে হবে, এরকম তো না তুমি শুধু a কে গুণ করবে বা c কে গুণ করবে, পুরোটাকেই করবে। মাল্টিপ্লাই যখন একটা ইকুয়েশনকে করছি, তখন তার সাম্য ধ্রুবক আর আগেরটার কি সম্পর্ক, ওই যে সংখ্যা দিয়ে আমরা গুণ করছি সেটা পাওয়ারে চলে যাবে, সেটা পাওয়ারে চলে যাবে। এটাও একটু বোঝানোর চেষ্টা করি এখানে। দেখো, ধরো রয়েছে a থেকে b, এটার জন্য আমরা কি লিখছি, k1 সমান b এর গারত্ব বাই a এর গারত্ব। খুব সিম্পল ওয়েতে বোঝাচ্ছি, কারণ এইটা মনে রাখার জন্য যতটুকু দরকার। ধরো 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, তাহলে 2a থেকে 2b হলো। এটার জন্য k2 তুমি কি লিখবে, b এর স্কোয়ার, এই যে সহগ পাওয়ারে চলে যায়, আর নিচে লিখবে a স্কোয়ার। তাহলে এইটা কি আলটিমেটলি k1 b বাই a তার স্কোয়ার। তার মানে যে সংখ্যা দিয়ে তুমি গুণ করেছো 2, সেটা কিন্তু পাওয়ারে চলে গেছে। এক্স্যাক্টলি এটাই বলা হয়েছে, এক্স্যাক্টলি এটাই বলা হয়েছে। যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করো, যদি এমনটা হয়, 4 নম্বর আমি লিখছি, যেটা এখান থেকে আসছি। দেখো, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা আর 1 বাই সেই সংখ্যা দিয়ে গুণ করা একই ব্যাপার। আমি যদি এটাকে বলি n দিয়ে ভাগ করলাম, তার মানে 1 বাই n দিয়ে মাল্টিপ্লাই করেছি, তো এটা আলাদা করে আর লিখতে লাগবে? একই জিনিস, গুণ করা মানে সেটা পাওয়ারে যাবে, আর গুণ করা আর ভাগ করার কি তফাৎ? যদি তুমি বলে ভাগ করা হয়েছে, 2 দিয়ে গুণ না করে 2 দিয়ে ভাগ করছো, তার মানে আলটিমেটলি তুমি হাফ দিয়ে গুণ করেছো। তো গুণ করলে সেটা পাওয়ারে যায়, হাফ দিয়ে গুণ করেছো, হাফটা পাওয়ারে নেবে। সুতরাং এটাকে আর আলাদা করে লিখতে লাগবে না। বাট আর একটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে কি না, যদি দুটো রিয়াকশনকে যোগ করে আমরা একটা ফাইনাল রিয়াকশন পাই, তাহলে ফাইনাল রিয়াকশনের সাম্য ধ্রুবক যাদেরকে যোগ করে পেলাম তাদের সাম্য ধ্রুবকের গুণফলের সমান হয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরো এবার একটা সিম্পল আমি এক্সাম্পল এখানে দিচ্ছি। a থেকে b হচ্ছে এটা, এটা একটা। এবার ধরো আমি বলছি b থেকে c প্লাস d হচ্ছে, এটা 2 নম্বর। ঠিক আছে, এটার ক্ষেত্রে k1, এটার ক্ষেত্রে k2। এবং আমি বলছি a থেকে c প্লাস d, এই রিয়াকশনটা, এটার ক্ষেত্রে হচ্ছে k3। k3 সমান k1 ইন্টু k2 হবে। কেন হবে বলছি, কারণ আমি বলেই দিলাম যে 1 আর 2 কে আমরা যদি এই 1 আর 2 কে গুণ করলে এই 3 নম্বর, এই যোগ করলে এই 3 নম্বরটা যদি পেয়ে থাকি, তবেই আমরা এটা লিখতে পারবো। এবার সেটা পাচ্ছি কিনা দেখো। প্রথম কথা হচ্ছে 1 আর 2 যদি যোগ করা হয়, a থেকে b, আর এখানে b থেকে c প্লাস d, b গুলো ক্যান্সেল হলো, আর a থেকে c প্লাস d পড়ে রইলো। তার মানে 3 নম্বর তুমি কি করে পেয়েছো, 1 প্লাস 2 করে, তবেই তুমি এটা পেয়েছো। এবার আমি কি করে এইটা ডাইরেক্ট লিখলাম সেটা একটু করে দেখাই। k1 সমান আমরা কি লিখছি, b এর গারত্ব বাই a এর গারত্ব। k2 সমান আমরা কি লিখছি, c এর গারত্ব ইন্টু d এর গারত্ব, যে k2 বাই b এর গারত্ব। এবার দেখো এইটা ফাইনাল ইকুয়েশনে k3 সমান আমরা কি লিখবো, c এর গারত্ব ইন্টু d এর গারত্ব ডিভাইডেড বাই a এর গারত্ব। c এর গারত্ব ইন্টু d এর গারত্ব বাই a এর গারত্ব, এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখছি। নিচে এখানে আমি b এর গারত্ব লিখলাম, কারণ এটার জায়গায় আমি k2 লিখতে পারবো। আর b যেহেতু এক্সট্রা আনলাম, উপর নিচে আনতে হবে, এক্সট্রা তো আর আনতে পারবো না, k3 তে b নেই তো কোথা থেকে আনবো, তাই উপর নিচে আনছি এবং এমন সাজিয়ে লিখলাম যাতে এইটাই k2, এটাই k2, আর এই b বাই এটাই k1। তার মানে আমরা কি পেলাম, k3 সমান k1 ইন্টু k2, যেটা আমি এতক্ষণ ধরে বলছি। অর্থাৎ যদি এরকম হয়, আমি দুটো রিয়াকশন যোগ করে দেখিয়েছি, এরকম তোমাকে 3টে রিয়াকশন দিতে পারে, 4টে দিতে পারে, যাই দিক,
তোমাকে মাথায় রাখতে হবে যদি তাদেরকে যোগ করে ফাইনালটা পাওয়া যায় তাহলে তাদের সাম্য ধ্রুবককে গুণ করলে আমরা ফাইনাল ইকুয়েশনের সাম্য ধ্রুবক পাবো। বেশ, তো অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গা এখানে কভার হয়ে গেল। এইবারে দেখো কোয়েশ্চেন আছে, কিন্তু কোয়েশ্চেনে যাওয়ার আগে আমরা একটু পড়ে নিই, ঠিক আছে? বলছে যে বিক্রিয়া কোসেন্ট কিউসি হতে পারে, কিউপি হতে পারে, তার সাথে কেসি কেপি তাদের কি রিলেশন। প্রথম কথা বলি একটা কথা, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা বিক্রিয়া, বারবার এই বিক্রিয়ারই এক্সাম্পল দিচ্ছি তাই এটাই আবার লিখলাম, এখানে যখন আমি কেসি লিখছি বা কেপি লেখো, যাই লেখো না কেন, কেসি কেপি যাই লেখো, আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? এবং যখন আমি কিউসি লিখি বা কিউপি লিখছি, কিউ ইজ বিক্রিয়া কোসেন্ট, এটা কি? এটা হচ্ছে রিয়াকশন কোসেন্ট, বিক্রিয়া কোসেন্ট। এবার কনসেন্ট্রেশন দিয়ে লিখলে যেরকম আমি কেসি লিখছি, এটা কি? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা হচ্ছে সাম্য ধ্রুবক, এটা হচ্ছে সাম্য ধ্রুবক, ঠিক আছে? কনসেন্ট্রেশন দিলে কেসি, পার্সিয়াল প্রেসার দিলে কেপি, একই ব্যাপার। এখানেও এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, সি পাওয়ারে সি, ডি পাওয়ারে ডি ডিভাইডেড বাই এ পাওয়ারে এ ইন্টু বি পাওয়ারে বি। তো দেখে মনে হচ্ছে একই জিনিস লিখেছেন, তাহলে আলাদা আলাদা বলার কি আছে? একটা বিক্রিয়া কোসেন্ট বলছেন, একটা সাম্য ধ্রুবক বলছেন। কারণ এখানে যে যে গারত্বগুলো নেওয়া হয়েছে, এই যে গারত্বগুলো নেওয়া হয়েছে, এই যে মোলার গারত্বগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে সাম্যাবস্থায় গারত্ব, কারণ আমরা সাম্য ধ্রুবক লিখছি। সাম্যাবস্থায় গারত্ব দিয়ে আমরা এই যেটা পাচ্ছি দ্যাট ইজ সাম্য ধ্রুবক। এখানে যে গারত্বগুলো দেওয়া হয়েছে মোলার গারত্বই রয়েছে, কিন্তু কোন মুহূর্তের গারত্ব, বিক্রিয়া চলাকালীন কোন মুহূর্তে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গারত্ব, বিক্রিয়া চলাকালীন কোন মুহূর্তে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গারত্ব অর্থাৎ সক্রিয় ভরের গুণফল বোঝাচ্ছে, আমরা তো সেটা গারত্ব দিয়ে প্রকাশ করছি। সুতরাং কিউসি সমান যখন কেসি হবে তখন আমরা বলবো যে ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করেছে, ঠিক আছে? সেটাই এখানে দেখানো। সি দাও বা পি দাও সেটা তো ডিপেন্ড করছে কোয়েশ্চেনে কি দিচ্ছে, কিন্তু আমরা সাধারণভাবে কি বলবো? কিউ সমান কে, এবার কিউসি হতে পারে কেসি, তার সঙ্গে কনসেন্ট্রেশন দিয়ে হলে পার্সিয়াল প্রেসার দিলে কিউপি কেপি লেখা হবে। যখন ইকুয়াল তখন আমরা বলছি বিক্রিয়াটি সাম্যাবস্থায় রয়েছে, ইকুইলিব্রিয়াম রয়েছে। এটা কি? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রয়েছে, ঠিক আছে? যখন এদিকে আমরা বলছি কিউসি লেস দেন কেসি বা কিউ লেস দেন কে, তখন আমরা বলছি সম্মুখ বিক্রিয়াটা আরো বেশি মাত্রায় ঘটে সাম্যাবস্থা অর্জন করবে। দেখে বুঝতে পারছো? যখন বলছে কিউ লেস দেন কে, কিউ লেস দেন কে মানে কিউটা কম মানে হচ্ছে প্রোডাক্টটা কম, উপরে প্রোডাক্ট রয়েছে, এটা কমলেই কিউ কমে যাবে। তাহলে সমান করতে গেলে প্রোডাক্ট ফরমেশন বাড়াতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? প্রোডাক্ট ফরমেশন কোন দিকে গেলে হয়? ফরওয়ার্ডে গেলে প্রোডাক্ট ফরমেশন হয়। যখন বলছে কিউ গ্রেটার দেন কি, তো সেক্ষেত্রে জাস্ট অপোজিট, বিপরীত বিক্রিয়া আরো বেশি মাত্রায় ঘটে সাম্যাবস্থা অর্জন করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন দেখো, একটা কোয়েশ্চেন সেটাতে কি বলছে? বলছে 500 কেলভিন উষ্ণতায় N2 + 3H2 থেকে 2NH3 এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক এখানে বলা আছে। ভালো করে দেখো, কেসি কিন্তু এখানে বলা আছে। একটা নির্দিষ্ট সময়ে বিশ্লেষণ করে দেখা গেছে বিক্রিয়া মিশ্রণের সংযুতি এত এত এত, এগুলো কি দিয়ে দিয়েছে? কোনো একটা মুহূর্তের কথা বলছি, মানে এই ভ্যালুগুলো দিয়ে তুমি কিন্তু কিউসি ক্যালকুলেট করতে পারবে। তোমাকে যেটা বলছে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, সেখান থেকে 2NH3 গ্যাস, এখানে বলছে কি
3 মোল পার লিটার, মোল পার লিটার মানে মোলারিটি N2, 2 মোল পার লিটার মানে মোলারিটি H2, আর NH3 বলছে 0.5 মোল পার লিটার NH3। ঠিক আছে, কিউসি তুমি কি লিখবে? সেম ভাবেই আমরা লিখি কেসি, কিন্তু কেসি এর ক্ষেত্রে সাম্যাবস্থার গাঢ়ত্ব নেওয়া হয়। এখানে বলেছে নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়ে বিশ্লেষণ করে এই জিনিসগুলো এত এই বিক্রিয়া মিশ্রণের সংযুতি দিয়েছে। প্রশ্ন কি করছে, বিক্রিয়াটা কি সাম্যাবস্থায় আছে? সাম্যাবস্থায় থাকবে যদি কিউসির ভ্যালুটা কেসি এর সমান হয়, তাই তো? কিউসি কেসির ইকুয়াল হলে ইকুইলিব্রিয়ামই থাকবে। আর যদি না থাকে তবে বিক্রিয়াটি সাম্যাবস্থা অর্জনের জন্য কোন দিকে যাবে? তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, এইটা দেখেই তো দেখতে হবে, এটা নয়, এটা অন্য অঙ্ক, এটা আমি হোমওয়ার্ক দেবো। যাই হোক, এইটা যেটা আমরা দেখছি, কি দেখছি যে লেস দ্যান হলে সে ফরওয়ার্ডে যাবে, গ্রেটার দ্যান হলে সে ব্যাকওয়ার্ডে যাবে। তো সেটাই আমাদের যাচাই করতে হবে। প্রথম কিউসি সমান আমরা এখান থেকে কি লিখবো, যে NH3 তার পাওয়ারে 2 যাবে, N2 পাওয়ারে, এখানে 1 লেখা বা না লেখা কোনো ব্যাপার না, H2 পাওয়ারে 3। এবার আমরা কি লিখবো, NH3 এর ক্ষেত্রে আমরা লিখবো 0.5, 0.5 তার স্কোয়ার। আমি মুখে মুখে একটু ক্যালকুলেশনটা করবো, তো তোমরা ধীরে সুস্থে সময় নিয়ে ঘরে বসে করো, আমি একটুখানি সেজন্য এখানে স্কোয়ার না লিখে ডাইরেক্ট লিখে দিচ্ছি। N2 হচ্ছে 3 আর H2 তার কিউব, তার মানে H2 কি 2 মোল পার লিটার, তার মানে 2 2 4 2 8। আমি এইভাবে ভেঙে ভেঙে লিখলাম। তাহলে ফাইনালি এখানে 100 নিচে নিয়ে চলে এসো। 5 5 এ 25, 4 25 100। ঠিক আছে, এখান থেকে যাই হোক ক্যালকুলেশনটা একটু তো অন্যরকমই হচ্ছে। দেখো এখানে আমরা যেটা পাচ্ছি 1 বাই, এখানে 8 4 8 32, 32 আর 3, ঠিক আছে, 3 2 6 3 3 9, 1 বাই 96 হচ্ছে। দেখো ক্যালকুলেশনটা যদি তোমরা করো, নিজেরা একটু করবে, করে দেখবে এটা যে ভ্যালুটা আসবে 0.0104 এরকম একটা ভ্যালু আসবে। অবশ্যই ক্যালকুলেশনটা নিজেরা করবে, ঠিক আছে? তো 0.0104 যেটা আসছে তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিউসি লেস দেন কেসি। এটা তো কিউসি আসছে, তার মানে কিউসি, কেসি কত আছে 0.061 আর সেখানে 0.01, তাহলে কিউসি লেস দেন কেসি আসছে। কিউসি লেস দেন কেসি আসা মানে ফরওয়ার্ড রিয়াকশন, মানে এটা ইকুইলিব্রিয়াম তো নেই, সাম্যাবস্থায় আছে না, সাম্যাবস্থায় নেই। কোন দিকে গেলে সাম্যাবস্থা অর্জন করবে? ফরওয়ার্ড রিয়াকশন, সম্মুখ দিকে, সম্মুখ দিকে গেলে সে সাম্যাবস্থা অর্জন করবে, সাম্যাবস্থা অর্জন করবে। ঠিক আছে, তো অবশ্যই ক্যালকুলেশনটা নিজেরা করবে। ভ্যালু যেটা আসবে ওটার থেকে কম কিনা, মানে এই দুটো ভ্যালুকে কম্পেয়ার করতে হবে। এরকম অন্য প্রশ্ন দিচ্ছে হয়তো ভ্যালু বেশি আসছে, এটার ক্ষেত্রে আমরা এটা দেখলাম, সেটা বললাম। দারুণ প্রশ্ন, কারণ এই যা যা পড়লাম কিউসির অ্যাপ্লিকেশন কোথায় কিভাবে হচ্ছে সেগুলো কিন্তু দেখা হয়ে গেল। আচ্ছা, যেটা আমাদের হোমওয়ার্ক দেবো বলছিলাম, এই প্রশ্নটা হচ্ছে হোমওয়ার্ক, খুব সিম্পল প্রশ্ন, হোমওয়ার্ক নাম্বার 1, যেখানে সাম্যাবস্থায় গাঢ়ত্বগুলো বলে দিয়েছে, ব্যাস কেসি ক্যালকুলেট করবে। তার মানে কেসি সমান তোমরা লিখবে SO3 এর কনসেন্ট্রেশন পাওয়ারে 2, নিচে যাবে SO2 এর কনসেন্ট্রেশন পাওয়ারে 2 ইন্টু O2 এর কনসেন্ট্রেশন। প্রত্যেকটা গাঢ়ত্ব বসিয়ে জাস্ট ক্যালকুলেট করতে হবে এবং ইউনিটটা ঠিক করে লিখতে হবে। ঠিক আছে, ইউনিট তুমি কি করে লিখবে? সাম্য ধ্রুবকের একক, সাম্য ধ্রুবকের একক। দেখো সাম্য ধ্রুবকের একক তুমি কি করবে, যখন তুমি কেসির ক্ষেত্রে লিখছো তার মানে তুমি কনসেন্ট্রেশন টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করছো সাম্য রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে, তাহলে মোল পার লিটার পাওয়ারের ডেল্টা এনজি চলে যায়। আর যখন তুমি কেপি বলছো তখন পার্শিয়াল প্রেসার, তার মানে অ্যাটমসফিয়ার পাওয়ারের ডেল্টা এনজি হয়ে যায়। আমি একটু বলি, ডেল্টা এনজি বললেই কিন্তু হয়ে গেল। দেখো ডেল্টা এনজি 0 হলে তো কোনো ব্যাপারই নেই, যখন ডেল্টা এনজি তোমার 0 হয়ে যাবে তার মানে নো ইউনিট। আর ডেল্টা এনজি কি আসছে সেটার উপর ডিপেন্ড করছে। কিরম ব্যাপারটা বলছি, যেমন এই যে কোয়েশ্চেন, এখানে ডেল্টা এনজি তুমি কত পাচ্ছ,
2 মাইনাস 2 প্লাস 1 মানে 2 মাইনাস 3 মাইনাস 1। তাহলে এইটার ক্ষেত্রে কনসেন্ট্রেশন মানে কেসি বের করছো, তাহলে মোল পার লিটার পাওয়ারে যে ভ্যালুটা আসবে তার সঙ্গে ইউনিটটা ভালো করে লিখতে হবে না, তুমি তো ইউনিটটা তখনই লিখবে সেটা ডেল্টা এনজির উপর ডিপেন্ড করছে -1, তার মানে লিটার মোল ইনভার্স এই ইউনিটটা আসবে ফর দিস কোয়েশ্চেন, দিস এক্সাম্পল। তো হলো। নেক্সট চলে যাব লা সাতেলিয়ারের নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লা সাতেলিয়ারের নীতি কি বলছে? বলছে সাম্যাবস্থায় আছে এরূপ কোন বিক্রিয়া সিস্টেমে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্তগুলি যেমন চাপ, উষ্ণতা, গারত্ব যে কোনো একটির পরিবর্তন ঘটালে সিস্টেম নিজেকে এমন ভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। তার মানে বলছে লা সাতেলিয়ারের নীতি বলছে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী যে সমস্ত শর্ত রয়েছে, যেমন ধরো গারত্ব, বিক্রিয়ক বা বিক্রিয়া জাতের গারত্ব, উষ্ণতা, চাপ, এছাড়া আমরা দেখবো অনুঘটকের কোনো প্রভাব নেই, আমরা নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাবটা একটু দেখে নেব। তো এখন বলতে যেটা চাইছে সেটা হচ্ছে কোনো একটার যখনই পরিবর্তন করা হচ্ছে তখন ইকুইলিব্রিয়াম ডিস্টার্বড হচ্ছে, তো সেক্ষেত্রে বিক্রিয়া সিস্টেম নিজেকে এমন ভাবে বিন্যস্ত করবে যেদিকে গেলে সে আবার পুনরায় ওই ইকুইলিব্রিয়ামটা অর্জন করতে পারে, সাম্যাবস্থা যেন আবার ফিরে পায়। তো এখানে প্রথম যখন গারত্ব দিয়ে আমি বলছি, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এ প্লাস বি থেকে সি প্লাস ডি ইকুইলিব্রিয়াম রয়েছে। এবারে এরা কি? এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ এ আর বি, আর সি আর ডি এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। বেশ, এবার ধরো বিক্রিয়কের গারত্ব এ এর গারত্ব যেটা ইনক্রিজ করা হলে যে চেঞ্জটা করা হবে তুমি জাস্ট উল্টোটা ভাবো, তাহলেই ক্লিয়ার থাকবে। এর গারত্ব ইনক্রিজ করা হলো মানে কি? বিক্রিয়া সিস্টেম কি চাইবে? সেটাকে ডিক্রিজ করতে। কারণ কি বলছে, বিক্রিয়া সিস্টেম নিজেকে এমন ভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। তাহলে এর গারত্ব বাড়িয়ে দেওয়া মানে বিক্রিয়া সিস্টেম নিজেকে কোন দিকে নিয়ে যাবে? বিক্রিয়া সিস্টেম কোন দিকে গেলে এর গারত্ব কমাতে পারবে? ফরওয়ার্ডে। ফরওয়ার্ডে গেলে রিঅ্যাক্ট্যান্ট কনজিউম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? সেক্ষেত্রে আমরা লিখবো ফরওয়ার্ড রিঅ্যাকশন ফেভারেবল হবে, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া ঘটবে, রিঅ্যাকশন কোন দিকে প্রসিড করবে এটা বলা হচ্ছে। এবার এর গারত্ব ইনক্রিজ করো বা তুমি যদি বি এর গারত্ব ইনক্রিজ করো, দুটোই তো রিঅ্যাক্ট্যান্ট, তাহলে একই গল্প হবে। রিঅ্যাক্ট্যান্টকে কনজিউম করানোর জন্য কোন দিকে যেতে হবে? সম্মুখ বিক্রিয়া। যখনই বলা হচ্ছে যে সি এর গারত্ব অথবা ডি এর গারত্ব, এরা রিঅ্যাক্ট্যান্ট নয়, এরা প্রোডাক্ট, এদের গারত্বকে যখন ইনক্রিজ করে দেওয়া হচ্ছে তার মানে কি সেটাকে ডিক্রিজ করাতে হবে, উল্টোটা ভাবতে বলছি, তো উল্টোটা ভাবো। তাহলে এদের গারত্বকে কমাতে গেলে এরা কোন দিকে গেলে কনজিউম হবে? কনজিউম করতে হবে, তো তুমি বাইরে থেকে বের করে নিতে পারবে না, যে রিয়াক্ট করে কনজিউম করবে। তাহলে এদিকে গেলে সি আর ডি এরা আবার এ বি তৈরি করবে, মানে এদের গারত্বটা ডিক্রিজ হবে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে ফরওয়ার্ড রিয়াকশন, এই যে এইটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের চিহ্ন, এই সরি ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে পশ্চাৎ বিক্রিয়া, পশ্চাৎ বিক্রিয়া ঘটবে। ব্যাপারটা বোঝো, আমি কি লিখেছি সেটার মানেটা যদি বুঝতে না পারো আমি একটু বলি। সেটা হচ্ছে এই যে তীর চিহ্নটা দেওয়া আছে এটা ইনক্রিজ বোঝাচ্ছে, এটা এইটা কি বোঝাচ্ছে? এটা ইনক্রিজ বোঝাচ্ছে। আর এই যেগুলো অ্যারোগুলো দেওয়া হয়েছে এগুলো বোঝাচ্ছে কোন দিকে বিক্রিয়াটা যাবে। এই যে অ্যারোটা বোঝাচ্ছে, এই অ্যারোটা বোঝাচ্ছে যে যখনই রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন বেশি তখন সেটাকে রিঅ্যাক্ট্যান্ট কনজিউম করাতে গেলে সে সম্মুখ দিকে যাবে, কারণ স্বাভাবিক সম্মুখ দিকে গেলে বিক্রিয়া হয়ে গিয়ে রিঅ্যাক্ট্যান্ট কম হয়ে যাবে। যখনই প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া হচ্ছে তখন প্রোডাক্টকে কম করতে গেলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ফেভারেবল হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পেজে চলো। ধরো একটা বিক্রিয়া রয়েছে এ প্লাস বি, এখান থেকে প্লাস কিউ করে দিলাম সি প্লাস, এই বিক্রিয়াটাতে কিউ পরিমাণ তাপের গ্রহণ ঘটেছে, তার মানে এই বিক্রিয়া ফরওয়ার্ড রিঅ্যাকশনে তাপ গ্রহণ করছে, ব্যাকওয়ার্ডে তাপ বর্জন করছে। একটা উভমুখী বিক্রিয়ায় ফরওয়ার্ড যদি তাপ গ্রাহী হয় ব্যাকওয়ার্ড অটোমেটিক তাপদায়ী হবে, তুমি দেখেই বুঝতে পারছো কিউ পরিমাণ গ্রহণ করে সিডি তৈরি হচ্ছে,
তাহলে সিডি থেকে যখন এদিকে আসছে ব্যাকওয়ার্ডে, তখন কিউ পরিমাণ তাপ বর্জন করছে। এবারে এবারে জিনিসটা বোঝার চেষ্টা করো, যখন কোনো বিক্রিয়ায় তাপের গ্রহণ ঘটে, এই বিক্রিয়াটা আমি দেখাচ্ছি। এখানে ধরো আমি বলছি যে এই ফরওয়ার্ড যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া, কিউ পরিমাণ তাপের শোষণ ঘটাচ্ছে, তার মানে এইটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া অর্থাৎ এন্ডোথার্মিক প্রসেস। আবার যদি আমি বলি যে সি প্লাস ডি থেকে এ প্লাস বি প্লাস কিউ হচ্ছে, তার মানে এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশনটার কথা বলছি, এখানে আমরা কি দেখছি, এটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া অর্থাৎ এক্সোথার্মিক, ওটা এন্ডোথার্মিক, এটা এক্সোথার্মিক। তো এখন 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 আমি বলছি কি এইটা হচ্ছে একটা তাপগ্রাহী বিক্রিয়া ফর ফরওয়ার্ড রিয়াকশন। মাথায় রাখতে হবে, যখনই আমরা তাপগ্রাহী বিক্রিয়ার কথা বলবো, তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে বলবো, তখন যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয়, এখন যদি টেম্পারেচারকে, উষ্ণতার যদি বৃদ্ধি করা হয়, এটা কি, এটা বৃদ্ধি বোঝাচ্ছে। দেখো ফরওয়ার্ড রিয়াকশন, এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, সংক্ষেপে লিখছি, এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। ফরওয়ার্ড রিয়াকশন তাপগ্রাহী আর ব্যাকওয়ার্ড রিয়াকশন তাপদায়ী। তাহলে টেম্পারেচার যখন ইনক্রিজ করা হচ্ছে, টেম্পারেচার যখন ইনক্রিজ করা হচ্ছে, তার মানে কি হবে, টেম্পারেচার ডিক্রিজ করা উল্টোটা ভাবতে হবে। তাহলে কোন দিকে গেলে ডিক্রিজ করবে, তাপগ্রাহীর জন্য ফরওয়ার্ডে গেলে ডিক্রিজ করবে। তাহলে আমরা এখানে লিখবো যে ফরওয়ার্ড রিয়াকশনে গেলে টেম্পারেচার ডিক্রিজ করবে, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া ফেভারেবল হবে। এবার যদি আমি এখানে জাস্ট উল্টোটা বলি যে টেম্পারেচার এটা ইনক্রিজ করা হয়েছে, সে টেম্পারেচারকে ডিক্রিজ করছে মানে তাপ গ্রহণ করবে, টেম্পারেচার বেশি মানে টেম্পারেচারকে কম করতে হবে, মানে তাপগ্রাহী যেদিকে হবে, তাপগ্রাহী ফরওয়ার্ডে গেলে হচ্ছে। আমি যদি এখানেও লিখে দিতাম একই ব্যাপার প্লাস কিউ, তার মানে কি ফরওয়ার্ডে গেলে আমরা তাপগ্রাহী দেখছি আর ব্যাকওয়ার্ডে গেলে তাপদায়ী দেখছি। তাহলে টেম্পারেচার কমিয়ে দিয়েছে মানে উল্টোটা ভাবো, টেম্পারেচার বাড়াতে হবে, কোন দিকে গেলে টেম্পারেচার ইনক্রিজ হবে, ব্যাকওয়ার্ডে গেলে, এই যে সি প্লাস ডি থেকে। তাহলে ব্যাকওয়ার্ডে যেতে হবে মানে সেক্ষেত্রে আমরা কি দেখব, যে পশ্চাৎ বিক্রিয়াটা ফেভারেবল হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। সেম জিনিস, এটা আমি তাপগ্রাহীর ক্ষেত্রে দেখালাম, সেম জিনিস যখন আমি তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে লিখব, এক্সোথার্মিক প্রসেস। তাপদায়ী বিক্রিয়া মানে হচ্ছে যেখানে ফরওয়ার্ড রিয়াকশন, সেক্ষেত্রে আমরা টেম্পারেচার ইনক্রিজ করলাম, ফরওয়ার্ডে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, আরো টেম্পারেচার বাড়াচ্ছ, তার মানে কি তুমি তো টেম্পারেচার কমাতে হবে, উৎপন্ন যেদিকে হচ্ছে সেদিকে গেলে কি করে হবে, তাহলে কমাতে গেলে কি হবে, ব্যাকওয়ার্ডে যেতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কোন দিকে যাব, এক্ষেত্রে আমরা ব্যাকওয়ার্ডে, একটু এগুলো নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, এখানে পশ্চাৎ বিক্রিয়াটা ফেভারেবল হবে। যখন তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলছি টেম্পারেচার কমিয়ে দিয়েছি, তার মানে কি টেম্পারেচার বাড়াতে হবে, উল্টোটা ভাবো না, টেম্পারেচার বাড়াতে হবে মানে তাপদায়ীর ক্ষেত্রে যদি ফরওয়ার্ড তাপদায়ী হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই করে ফরওয়ার্ডে যাবে। সম্মুখ বিক্রিয়া, তা ইন সিম্পল ওয়ার্ড আমি বলছি, এক কথায় যেটা মনে রাখবে সেটা হচ্ছে তাপদায়ী মানে এক্সোথার্মিক। এক্সোথার্মিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশন, আর টেম্পারেচার কমানো হলে ফরওয়ার্ড রিয়াকশন হয়। আর যদি সেটা এন্ডোথার্মিক রিয়াকশন হয়, যদি এন্ডোথার্মিক রিয়াকশন হয়, তাহলে আমরা বলবো যে টেম্পারেচার বাড়ালে ফরওয়ার্ড রিয়াকশন আর টেম্পারেচার কমালে ব্যাকওয়ার্ড রিয়াকশন। তুমি সিম্পল এটার ক্ষেত্রেও যদি ভাবো, দেখো এটার ব্যাকওয়ার্ডটা তো তাপদায়ী, তাহলে ব্যাকওয়ার্ডে যখন তাপদায়ী তখন যদি টেম্পারেচার ইনক্রিজ করো, এই রিয়াকশন যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, তাহলে স্বাভাবিকভাবে সে কি চাইবে, টেম্পারেচারকে কমিয়ে দিতে চাইবে। এদিকে গেলে ইনক্রিজ করছে, আবার টেম্পারেচার বাড়ানো হচ্ছে, তাহলে সে আর এদিকে যাবে না, সে উল্টো দিকে যেতে চাইবে। সিম্পল ব্যাপার। বা আমি যদি আলাদা করে এখানে আরেকবার লিখেও দিই যে দেখো এরকম একটা বিক্রিয়া রয়েছে এ প্লাস বি থেকে সি প্লাস ডি প্লাস কিউ, এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে তার মানে ফরওয়ার্ডে তাপ দায়ী। তাহলে তাপ যখন টেম্পারেচার বাড়াচ্ছ আবার ফরওয়ার্ডে সে যাবে, অলরেডি তাপ দায়ী ফরওয়ার্ড,
সে তো কমাতে চাইবে, তাহলে সে ব্যাকওয়ার্ডে যাবে। আর যদি তাপ কমাও তাহলে সে বাড়াতে চাইবে, তার মানে সে ফরওয়ার্ডে যাবে, কারণ ফরওয়ার্ডে তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে জিনিসটাকে ভাবা যায়, কিন্তু সিম্পল ওয়েতে ভাবো, বোঝো, মনে রাখো। যখন আমরা বলছি, একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, চাপের প্রভাব, N2 গ্যাস প্লাস 3NH2 গ্যাস, এখান থেকে 2NH3 গ্যাস। দেখো, প্রথম কথা হচ্ছে চাপের প্রভাব যখন আমরা এক্সপ্লেন করব তখন আমরা নাম্বার অফ মোলস অফ গেসিয়াস রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট দিয়ে সেটাকে রিলেট করব। এবং যখন ডেল্টা এনজি জিরো, যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে, সেখানে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই। ঠিক আছে, সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই। এবং যখন আমি এইটা একটা এক্সাম্পল দিয়েছি যেখানে তুমি ডেল্টা এনজি ক্যালকুলেট করো, ডেল্টা এনজি হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 3, দ্যাট ইজ -2, তার মানে ডেল্টা এনজি লেস দ্যান 0। এবার এই এক্সাম্পল, আর একটা এক্সাম্পল আমি এখানে লিখছি, যেটা হচ্ছে PCl5 গ্যাসের বিয়োজন, সেখান থেকে আমরা পাচ্ছি PCl3 গ্যাস প্লাস হচ্ছে Cl2 গ্যাস। এটার ক্ষেত্রে ডেল্টা এনজি কি হবে? ডেল্টা এনজি গ্রেটার দ্যান 0 হবে, কারণ 2 মাইনাস 1 দ্যাট ইজ 1। একসাথে লিখে দিলাম। কি করে হলো বুঝতে পেরেছো তো? 1 প্লাস 1, 2 মাইনাস 1 দ্যাট ইজ 1। 2 মাইনাস 1 1 সবাই হয়, সবাই জানে সেটা। আচ্ছা, এবার যেটা বলছি সেটা হচ্ছে যখন চাপ বৃদ্ধি করা হচ্ছে, যখন প্রেসার ইনক্রিজ করা হচ্ছে, তার মানে নাম্বার অফ মোলসও বেশি। তাহলে মোলস দিয়ে রিলেট করতে বলছি, তাহলে রিয়াকশন সেদিকে প্রসিড করবে যেদিকে নাম্বার অফ মোলস কমছে। এখানে টোটাল 4 থেকে ওখানে 2 এ যাচ্ছে, তাহলে রিয়াকশন এদিকে কোন দিকে যাবে? রিয়াকশন এটার ক্ষেত্রে যাবে, রিয়াকশন এটার ক্ষেত্রে যাবে কোন দিকে? সেটা হচ্ছে যেদিকে গেলে নাম্বার অফ মোলস ডিক্রিজ করছে, অর্থাৎ কিনা ফরওয়ার্ড রিয়াকশন ফেভারেবল হবে। ব্যাপারটা যা দেখো, একটা ইকুয়েশন আমরা অনেক আগে থাকতেই পড়ছি, যেটা হচ্ছে পিভি সমান এনআরটি। দেখো, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর এমনি কনস্ট্যান্ট। এবার এখানে ভিটাকেও কনস্ট্যান্ট করে দিলাম, দিয়ে আমরা তাহলে সব যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ নাম্বার অফ মোলস। ঠিক তো? তাহলে এক্ষেত্রে আমরা নাম্বার অফ মোলস দিয়ে জিনিসটাকে রিলেট করছি। প্রেসার বেশি মানে তুমি বুঝেই নাও নাম্বার অফ মোলস বেশি, তাহলে এটাকে কমাতে হবে। আমি তো উল্টোটা ভাবতে বলেছি, কমানোর জন্য সেটা ফরওয়ার্ডে যাবে। যখনই বলছে প্রেসার কম আছে, তার মানে নাম্বার অফ মোলসও কম, তাহলে নাম্বার অফ মোলস বাড়াতে হবে। কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ডে যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। ঠিক আছে, একই জিনিস যখন আমি এই রিয়াকশনের ক্ষেত্রে এক্সাম্পলটা বলছি, দেখো এখানে প্রেসার ইনক্রিজ করো, তার মানে নাম্বার অফ মোলস বেশি, তাহলে কমাতে হবে। কোন দিকে গেলে কমবে? ডেল্টা এনজি যেহেতু এখানে পজিটিভ, তাহলে কোন দিকে গেলে কমবে? ব্যাকওয়ার্ডে, ব্যাকওয়ার্ডে গেলে। এটা ঠিক উল্টোই হবে। কেন এটা উল্টো হবে? কারণ এটা ডেল্টা এনজি লেস দ্যান 0, এটা ডেল্টা এনজি গ্রেটার দ্যান 0। তো এখানে প্রেসার বাড়ালে কমানোর জন্য ফরওয়ার্ডে যেতে হবে, এখানে প্রেসার বাড়ালে কমানোর জন্য ব্যাকওয়ার্ডে যেতে হবে। প্রেসার কমানো হলে নাম্বার অফ মোলস কম, তাহলে বাড়াতে গেলে ফরওয়ার্ডে যেতে হবে, তাহলে এক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন ফেভারেবল হবে। ঠিক আছে, নাম্বার অফ মোলস দিয়ে খুব ইজিলি তুমি রিলেট করতে পারো। আচ্ছা, এবং আর একটা কথা মাথায় রাখতে হবে, অনুঘটকের প্রভাব নেই, আগেই বলেছি। নিষ্ক্রিয় গ্যাস যোগ করার যে প্রভাব, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের প্রভাব, নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব, এখানে মাথায় রাখতে হবে দুটো পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে স্থির আয়তনে যদি নিষ্ক্রিয় গ্যাস যোগ করা হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, আলাদা করে মনে রাখার দরকার নেই, কারণ এর কোনো প্রভাব নেই। স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার নো এফেক্ট, কোনো প্রভাব নেই। ঠিক আছে, সাম্যাবস্থায় কোনো প্রভাব থাকছে না। কিন্তু যখন স্থির চাপের কথা বলা হচ্ছে, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, তখন মাথায় রাখতে হবে, যখন দেখো পুরো সিস্টেমের প্রেসারকে কনস্ট্যান্ট রেখে যদি কেউ নিষ্ক্রিয় গ্যাস অ্যাড করে, ধরো এটা একটা বিক্রিয়া সিস্টেম রয়েছে, এখানে একটা রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশনটা হচ্ছে N2 প্লাস 3H2 থেকে 2NH3। ঠিক আছে, এটা হচ্ছে। এবার পুরো বিক্রিয়া সিস্টেমের প্রেসার আমি
10 অ্যাটমসফিয়ার রেখেছি, যেটাকে আমি কনস্ট্যান্ট রাখছি, এটা পি, পিটাকে কনস্ট্যান্ট রাখবো। এবার এখানে একটু হিলিয়াম গ্যাস অ্যাড করা হলো, এখানে হিলিয়াম গ্যাস ইনার্ট গ্যাস অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। এবার গ্যাসটা অটোমেটিক অ্যাড করার ফলে কি হবে, গ্যাসটা অটোমেটিক অ্যাড করার ফলে তার কিছু প্রেসার থাকবে, ধরে নাও P1 প্রেসার সে দিচ্ছে, P1 প্রেসার আমি বলে দিচ্ছি 2 অ্যাটমসফিয়ার প্রেসার সে দিচ্ছে। পিটাকে তো কনস্ট্যান্ট রাখতে চাইছি, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার পিটাকে কনস্ট্যান্ট রাখতে চাইছি, তাহলে অটোমেটিক এই বিক্রিয়া সিস্টেমের যে প্রেসার সেটা কি হয়ে যাবে, তাহলে এইটা পি মাইনাস P1 হয়ে যাবে, অবশ্যই এটা কত হবে, এটা হয়ে যাবে P মাইনাস P1 হয়ে যাবে, দ্যাট উইল বি, তার মানে 10 মাইনাস 2 8 অ্যাটমসফিয়ার। তার মানে বিক্রিয়া সিস্টেমের মধ্যে যে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট রয়েছে তাদের ক্ষেত্রে টোটাল যেটা আমরা দেখছি সেক্ষেত্রে প্রেসার ডিক্রিজ করে যাওয়া, আর প্রেসারের সঙ্গে আমরা তো মোল রিলেট করে করে দিতে পারবো, কারণ প্রেসারের যে চেঞ্জ করলে কি করতে হয় সেটা তো আমরা এতক্ষণ শিখলাম। তাহলে প্রেসার কমে যাওয়া মানে নাম্বার অফ মোলসও কম, তাহলে নাম্বার অফ মোলস কম মানে ইনক্রিজ করাতে হবে, ইনক্রিজ করাতে গেলে কি হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন। এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি দেখছি, দেখো অ্যাকচুয়ালি প্রেসার কমে যাবে, স্থির চাপে যেটা দেখবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনালি নেট যেটা তোমাকে মাথায় রাখতে হবে, প্রেসার কমে যাবে। এবার প্রেসার কমে গেলে তুমি ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ডে যাবে সেটা কোন রিয়াকশনের কথা বলছে তার উপর ডিপেন্ড করছে। এই রিয়াকশনে ব্যাকওয়ার্ডে গেলে নাম্বার অফ মোলস বাড়ছে, সেজন্য আমি ব্যাকওয়ার্ড লিখেছি। অন্য রিয়াকশন থাকলে যেদিকে গেলে নাম্বার অফ মোলস বাড়বে সেদিকে যেতে হবে, কারণ প্রেসার আলটিমেটলি ডিক্রিজ করছে। ইনক্রিজ করার জন্য নাম্বার অফ মোলস ইনক্রিজ করাতে হবে, দ্যাট ইজ ব্যাকওয়ার্ডে যাবে ফর দিস রিয়াকশন। আচ্ছা, এবার এবার চলে যাব আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে। আয়নিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসিড বেস কনসেপ্ট। অ্যাসিড বেস কনসেপ্ট, দেখো আর্হেনিয়াস তত্ত্ব রয়েছে, ব্রনস্টেড লাউরি তত্ত্ব রয়েছে এবং লুইস তত্ত্ব রয়েছে। তো আর্হেনিয়াস তত্ত্ব অনুযায়ী কি বলা হচ্ছে, আর্হেনিয়াস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H+ দান করে, জলীয় দ্রবণে H+ দাতা, আর বেস হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে OH- আয়ন দান করতে পারে, উৎপন্ন করতে পারে, দাতা। আমি তো সামারি করছি তাই শর্টে লিখলাম। আচ্ছা, ব্রনস্টেড লাউরি তত্ত্ব কি বলছে, এটা বলছে অ্যাসিড হচ্ছে তারা, দেখো এখানে যেমন লিমিটেশন হচ্ছে জলীয় ধ্রুব, মানে অ্যাকুয়াস না হলে আর্হেনিয়াস তত্ত্ব দিয়ে অ্যাসিড বেসকে এক্সপ্লেন করা যাচ্ছে না। ব্রনস্টেড লাউরি তত্ত্বে কি বলা হচ্ছে, যে অ্যাসিড হচ্ছে তারা যারা H+ দাতা, আর বেস হচ্ছে তারা যারা H+ গ্রহীতা, ঠিক আছে। লুইস তত্ত্ব কি বলছে, লুইস তত্ত্ব বলছে যে অ্যাসিড যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে, ইলেকট্রন পেয়ার গ্রহীতা, আর বেস যারা ইলেকট্রন পেয়ার দান করে, দাতা, ঠিক আছে। দেখো ধরো আমি তোমাকে বলছি HSO4-, কিছু কিছু স্পিসিস রয়েছে অ্যামফিপ্রোটিক স্পিসিস যারা H+ ডোনার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকসেপ্টার হিসেবে কাজ করে, সেরকম কিছু এক্সাম্পল দেখো। এখানে এখানে তুমি H+ আর একটা দিতে পারবে, -H+ করলে এটা SO4 2- হবে, আবার একটা H+ ও নিতেও পারবে, তাহলে H2SO4 হবে। তাহলে এটা এমন একটা স্পিসিস যেটা H+, যেটা H+, এরকম আরো এক্সাম্পল রয়েছে আমি বলছি, ডোনার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকসেপ্টার হিসেবে কাজ করছে। বেশ কিছু এক্সাম্পল যদি আমি বলি, যেমন ধরো আমি লিখছি যে দেখো আমি লিখছি যে NH2-, তাহলে এটা H+ অ্যাকসেপ্ট করার পরে কি হবে,
NH3 H প্লাস অ্যাকসেপ্ট করছে, বেস হিসেবে কাজ করছে। আমি যেমন লিখছি এখানে HNO3, H প্লাস ডোনেট করার পরে কি হবে NO3 মাইনাস। কোনো অ্যাসিড সে H প্লাস ডোনেট করছে, কোনো অ্যাসিড যখনই H প্লাস দান করছে তখন কি তৈরি হচ্ছে, তার কনজুগেট বেস অর্থাৎ অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক তৈরি হচ্ছে। কোন বেস যখন H প্লাস অ্যাকসেপ্ট করছে তখন কি তৈরি হচ্ছে, কনজুগেট অ্যাসিড তৈরি হচ্ছে, অনুবন্ধী অ্যাসিড। কনজুগেট অ্যাসিড বেস পেয়ারটা একটু দেখো, যেমন দেখো HCl প্লাস H2, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি H3O প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। ভালো করে লক্ষ্য করো এখানে HCl H প্লাস দিয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করছে। H প্লাস দেওয়ার পরে অ্যাসিডের কনজুগেট বেস হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার। আবার H2O H প্লাস অ্যাকসেপ্ট করেছে, তার মানে এ বেস হিসেবে কাজ করছে। অ্যাসিড অ্যাসিড যখন ডোনেট করছে তখন কনজুগেট বেস পাওয়া যায়, বেস যখন অ্যাকসেপ্ট করছে H প্লাস, এখানে কি করছে, এটা মাইনাস H প্লাস করে কনজুগেট বেস পেয়েছে। আর এই বেসটা যখন এখানে প্লাস H প্লাস করলো তখনই আমরা এইটা পাচ্ছি, এইটা পাচ্ছি। তার মানে কি, তার মানে এইটা H3O প্লাস হচ্ছে H2O কনজুগেট অ্যাসিড। কনজুগেট অ্যাসিড বেস পেয়ার যেমন দেখছো, তখন তার সাথে আর একটা এক্সাম্পল আমি এখানে দেবো, যেমন ধরো NH3 প্লাস H2, এখানে আমরা কি পাচ্ছি NH4 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। NH3 সে কি করলো, H প্লাস অ্যাকসেপ্ট করেছে, তার মানে এই বেস হিসেবে কাজ করেছে। H প্লাস অ্যাকসেপ্ট করার পরে NH4 প্লাস তৈরি হলো, তার মানে এটা হচ্ছে বেসের কনজুগেট অ্যাসিড। H2O এ H প্লাস ডোনেট করেছে, তার মানে এ অ্যাসিড হিসেবে কাজ করেছে। এবার ডোনেট করার পরে OH মাইনাস, এটা অ্যাসিডের কনজুগেট বেস। ভেরি ইন্টারেস্টিং, যেটাকে পয়েন্ট আউট করাচ্ছি, এখানেও ওয়াটার এখানেও ওয়াটার, কিন্তু এখানে ও বেস হিসেবে কাজ করেছে, H প্লাস অ্যাকসেপ্ট করেছে। H2O H প্লাস যখনই অ্যাকসেপ্ট করছে তখন সে H3O প্লাস দিচ্ছে, আর এখানে ও অ্যাসিড হিসেবে কাজ করেছে, ও H প্লাস ডোনেট করেছে, ডোনেট করার পর OH মাইনাস তৈরি হয়েছে। সুতরাং এটাও এমন একটা স্পিসিস যেটা H প্লাস অ্যাকসেপ্টার অ্যাজ ওয়েল অ্যাজ ডোনার হিসেবে কাজ করছে। আমি এখানে এমনি কিছু এক্সাম্পল যেমন দিয়েছি, এরকম প্রচুর এক্সাম্পল হয়। একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করা যাক, একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, চলো এই প্রশ্নটা দেখো। এখানে একটা পিএইচও ক্যালকুলেট করব আমরা। বলছে 0.05 মোলার H2SO4 দ্রবণের পিএইচ গণনা করো। দেখো পিএইচ আমরা ক্যালকুলেট করব কি করে, পিএইচ সমান হচ্ছে নেগেটিভ লগারিদম বেস 10 অফ H প্লাস কনসেন্ট্রেশন, বা এটাকে H3O প্লাসও লেখা থাকতে পারে। দেখো জলের আয়নীয় গুণফল, জলের আয়নীয় গুণফল যেটাকে আমরা KW দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, ফর্মুলাগুলো একটু লিখে দিই, তারপর অঙ্কটায় আসছি। KW সমান হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস এর কনসেন্ট্রেশন। এটাকে এভাবেও লেখা থাকতে পারে, যেটা হচ্ছে H3O প্লাস এর কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। এবং at 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে KW সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14, আর 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে KW সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12। টেম্পারেচার ইনক্রিজ করলে KW এর মানটা বৃদ্ধি পায়। এবং এখান থেকে আমরা PKW বের করতে পারি। PKW হচ্ছে নেগেটিভ লগারিদম বেস 10 অফ KW, যেটা নেগেটিভ লগারিদম এখানে যদি করা হয় তাহলে এখানে লগ বেস তো 10 আছে, বারবার লেখার দরকার নেই, 10 টু দি পাওয়ার মাইনাস 14, পাওয়ারটা আগে চলে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, লগ বেস 10 আর এখানে 10, তার মানে লগ 10 ভ্যালু 1, দ্যাট উইল বি 40। এবং 90 ডিগ্রিতে যদি PKW বের করো তাহলে তুমি পাচ্ছ নেগেটিভ লগারিদম অফ 10 টু দি পাওয়ার মাইনাস 12, অর্থাৎ কিনা এটা 12 চলে আসবে। আরো কিছু কথা, এই যে পিএইচ এর কথা বলা হচ্ছে, পিএইচ হচ্ছে নেগেটিভ লগ অফ H প্লাস আয়নের কনসেন্ট্রেশন, আর পিওএইচ হচ্ছে নেগেটিভ লগ অফ OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন।
এবার দেখো, যখন আমরা বিশুদ্ধ জলের কথা বলছি বা আমরা প্রশম জলীয় দ্রবণের কথা বলছি, প্রশম জলীয় দ্রবণ, ঠিক আছে, নিউট্রাল সলিউশনের কথা বলছি, তার ক্ষেত্রে আমরা দেখব H প্লাস কনসেন্ট্রেশন ইকুয়ালস টু OH মাইনাস কনসেন্ট্রেশন। কারণ জলের আয়নাইজেশনে যে H প্লাস OH মাইনাস আয়ন তৈরি হচ্ছে তাদের মোলার গারত্ব সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, সেক্ষেত্রে আমরা দুদিকেই নেগেটিভ নিয়ে নিলে PH সমান POH হয়ে যাবে। এবং এবং আমরা এইটা যেটা পাচ্ছি যে কেডাব্লিউ সমান আমরা কি লিখছি, H প্লাস কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস কনসেন্ট্রেশন। উভয় দিকেই যদি আমরা নেগেটিভ লগ নিই, নেগেটিভ লগ কেডাব্লিউ সমান নেগেটিভ লগ H প্লাস কনসেন্ট্রেশন। লগ নিচ্ছি মানে এটা আমরা কি করব, যখন গুণ থাকবে টোটালটাই লগ নিচ্ছি মানে তারা যোগ হিসেবে লিখবো, আর যোগ মানে আমরা তো নেগেটিভ লগ নিচ্ছি তো মাইনাস হবে এখানে। এবার এইটাকে আমরা পিকেডাব্লিউ লিখছি, নেগেটিভ লগ H প্লাস কনসেন্ট্রেশন হচ্ছে PH, নেগেটিভ লগ OH মাইনাস কনসেন্ট্রেশন হচ্ছে POH। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম পিকেডাব্লিউ সমান PH প্লাস POH, যেটা আমরা 125 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি লিখতে পারি, যে PH প্লাস POH সমান হচ্ছে 14, 90 ডিগ্রিতে সেটা 12, এবং 25 ডিগ্রিতে আমরা যে পিএইচ স্কেলটা পাই সেই পিএইচ স্কেলটা হচ্ছে এইটা, যেটা 25 ডিগ্রিতে যার রেঞ্জটা কি 0 থেকে 14 পর্যন্ত। যখন পিএইচ 7 রয়েছে তখন সেটা প্রশম দ্রবণ, যখন 7-এর কম পিএইচ তখন অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে। পিএইচ লেস দ্যান 7 মানে অ্যাসিডিক সলিউশন বোঝাচ্ছে, আর যখন 7-এর বেশি হচ্ছে তখন ক্ষারকত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ পিএইচ গ্রেটার দ্যান 7 মানে পিএইচ গ্রেটার দ্যান 7 মানে সেটা হচ্ছে বেসিক নেচারের সলিউশন বোঝাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলোই আমরা এখানে দেখছি, এখানে যেরকম পিএইচটা দেওয়া আছে এখানে H3O প্লাস আয়নের কনসেন্ট্রেশন অর্থাৎ H প্লাস কনসেন্ট্রেশন দেওয়া আছে। এবার দেখো, যখন আমরা কি দেখছি পিএইচ সমান নেগেটিভ লগারিদম অফ H প্লাস কনসেন্ট্রেশন, তোমাকে কোনো প্রশ্নে H প্লাস কনসেন্ট্রেশন দিয়ে দিলেও তুমি পিএইচ ক্যালকুলেট করতে পারবে। তোমাকে যদি পিএইচ বলে দেয় তাহলে তুমি 10⁻⁻ কত সেটা তুমি H প্লাস কনসেন্ট্রেশনটা সেখান থেকে পিএইচ এর ভ্যালু থেকে বের করে নিতে পারবে। এবার ব্যাক টু দিস পয়েন্ট, এখানে চলে এসো, এটা হয়ে গেছে। এটা যখন প্রশম জলীয় দ্রবণের কথা আমরা বলছি তখন আমরা কি বলছি, যে তার মানে পিএইচ সমান পিওএইচ, এইটা সমান এটা হওয়া মানে পিএইচ সমান পিওএইচ হবে এবং সেটা 7-এর সমান হবে, এবং সেটা 7-এর সমান হবে, কারণ টোটালটাতেই আমরা 14 পেয়েছি। তোমার যদি এই দুটো সমান হয় তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি এই দুটো যেটা 10⁻⁻14 ছিল, 10⁻⁻14 ছিল, তা সেটাই যদি যখন তোমার ইকুয়াল হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি এটা 10⁻⁷ মোল পার লিটার হচ্ছে না, তো সেটা জায়গা থেকে আমরা এখানে 7 পেয়ে যাচ্ছি। এটাই যখন আম্লিক দ্রবণের কথা বলছি, অলরেডি আমি পিএইচ স্কেল দেখিয়ে দিয়েছি, বোঝা গেছে। আর একবার বলছি, আম্লিক দ্রবণ মানে H প্লাস কনসেন্ট্রেশন গ্রেটার দ্যান 10⁻⁷ মোলার, সুতরাং পিএইচ হয়ে যাবে লেস দ্যান 7, কারণ H প্লাস গ্রেটার দ্যান 10⁻⁷ হবে, H প্লাস কনসেন্ট্রেশন বেশি, তাই পিএইচ 7-এর কম হবে, কারণ এটার নেগেটিভ লগ নিতে হবে। আর যখন ক্ষারীয় দ্রবণ হবে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে OH মাইনাস কনসেন্ট্রেশন উইল বি গ্রেটার দ্যান 10⁻⁷ মোলার, এবং সেক্ষেত্রে OH মাইনাসটা বেশি, ঠিক আছে, H প্লাসটা কিন্তু কম, OH মাইনাস বেশি তাই ক্ষারকীয় দ্রবণ, এবং পিএইচ সেক্ষেত্রে লেস দ্যান, পিএইচ সেক্ষেত্রে গ্রেটার দ্যান 7 হবে। মাথায় রাখতে হবে পিওএইচ যদি তুমি বার করো, পিএইচ বের করতে গেলে 14 মাইনাস পিওএইচ করতে হবে, দ্যাট উইল বি গ্রেটার দ্যান 7, দ্যাট উইল বি গ্রেটার দ্যান 7। ধরো এখানে তুমি পিএইচ বের করছো, তোমাকে ধরো বলা আছে 10⁻⁻, ধরো 4 মোলার আমি যদি বলি যে HCl রয়েছে, তুমি এখানে এটার ক্ষেত্রে তুমি সিম্পল পিএইচ ক্যালকুলেট করছো, যেটা তুমি পেয়ে যাচ্ছ 4, ঠিক আছে, যেটা তুমি 4 পেয়ে যাচ্ছ। এবার তোমাকে যখন কোনো ক্ষেত্রে বলছে ক্ষারকীয় দ্রবণ, তুমি OH মাইনাস কনসেন্ট্রেশন যখন পাচ্ছ, তোমাকে NaOH বলছে, তুমি OH মাইনাস কনসেন্ট্রেশন পাচ্ছ মানে তুমি POH ক্যালকুলেট করছো। পিওএইচটা যত বেশি হবে, পিএইচ তত কম হবে, আর পিওএইচ বেশি হবে, দেখো OH মাইনাস কনসেন্ট্রেশন বেশি মানে পিওএইচ কম হবে, পিওএইচ কম হওয়া মানে পিএইচ বেশি হওয়া, ঠিক আছে, ব্যাপারটা রিলেট করা গেল। পিওএইচ কম হওয়া মানে কি, 14 থেকে বিয়োগ করবে মানে পিএইচ বেশি হবে, এটা কম হবে তার মানে পিএইচ বেশি, পিওএইচ কম হওয়া মানে সেটা ক্ষারকীয় দ্রবণ বোঝাচ্ছে, বোঝা গেছে। আচ্ছা, এইবার ব্যাক টু দিস কোয়েশ্চেন। এবার দেখো
H2SO4 এর ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু n ফ্যাক্টর 2, কারণ দুটো H প্লাস এটা ডোনেট করতে পারবে, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। সুতরাং এক্ষেত্রে যে গারত্বটা দিয়েছে দ্রবণে সেটাই কিন্তু H প্লাস কনসেন্ট্রেশন নয়। তোমাকে যদি n ফ্যাক্টর 1 এরকম কোনো অ্যাসিড দেয় সেক্ষেত্রে তুমি সেটাই H প্লাস এর কনসেন্ট্রেশন বলে পিএইচ ক্যালকুলেট করো। কিন্তু যখন তোমাকে এরকম কিছু দিচ্ছে যেটা মানে এক ক্ষারীয় নয়, n ফ্যাক্টর মানে কি অ্যাসিডের ক্ষারদাহিতার কথা বোঝাচ্ছে, তো এটা দ্বিক্ষারীয়, তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, এক্ষেত্রে আমরা বলবো H প্লাস কনসেন্ট্রেশন কি হবে, যত মোলার গারত্বের দ্রবণ দিয়েছে দ্যাট ইজ 0.05 মোলার গিভেন রয়েছে এখানে, তাহলে 1 মোল থেকে 2 মোল H প্লাস পাওয়া যাচ্ছে, মানে 2 ইন্টু 0.05 মোলার H প্লাস কনসেন্ট্রেশন হবে। তাহলে এটা কত পাচ্ছ, এটা কত পাচ্ছ, খুব সিম্পল, এটা তুমি পেয়ে যাচ্ছ 0.05 ইন্টু 2, একটুখানি আমি করে দেখাচ্ছি, ভেরি সিম্পল, 5 20 2 10 20 মানে 1/10 আসছে, তাহলে 0.1 হবে, ঠিক আছে, 0.1 হবে এত মোলার। এটা কিন্তু শুধু H প্লাস কনসেন্ট্রেশন পেলাম। এবারে আমি পিএইচ করছি, নেগেটিভ লগারিদম অফ H প্লাস কনসেন্ট্রেশন, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, অলরেডি ফর্মুলা আগে লিখেছি 0.1। দেখো নেগেটিভ লগারিদম আমি 1/10 যদি করে দিই তাহলে নেগেটিভ লগ মাইনাস লগ 1, যখনই লগের মধ্যে ভাগ থাকে তখন কি হয় সেটা বিয়োগ করে লেখা হয়, লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি, তাহলে মাইনাস লগ 1, এটাও মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, আগের মাইনাস ছিল লগ 10, তাহলে এটা লগ 1 মানে সেটা 0 হয়ে গেল, আর লগ 10 1, তাহলে এটা আলটিমেটলি 1 হয়ে যাবে, তাহলে পিএইচ 1 চলে আসছে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলছে, এটাও 1 নম্বর হলো। 2 নম্বরে বলছে AlH2O হোল 6 3+ এর অনুবন্ধী ক্ষারের সংকেত লেখো, কনজুগেট বেস। তাহলে দেখো AlH2O হোল 6 3+ অনুবন্ধী ক্ষারক, তার মানে কি এ অ্যাসিড হিসেবে কাজ করছে। যখন তোমাকে কনজুগেট বেস লিখতে বলছে, অ্যাসিডের কনজুগেট বেস কখন পাওয়া যায় আলাদা করে লিখছি, অ্যাসিডের কনজুগেট বেস কখন পাওয়া যায়, যখন তুমি সেখান থেকে একটা H প্লাস কে বিয়োগ করে দাও। অনুবন্ধী ক্ষার চাইছে মানেই তুমি বুঝে যাচ্ছ যেটা আছে সেটাকে অ্যাসিড ভাবতে হবে, সেখানে H2O থেকে একটা H2O নাও, 6টা তো আছে, একটা থেকে H প্লাস বাদ দিয়ে দাও, আলটিমেটলি 5টা যেরকম ছিল রইলো, একটা H2O থেকে যদি তুমি H প্লাস বিয়োগ করো তাহলে OH মাইনাস পড়ে থাকবে, তার মানে H প্লাস তো চলে গেল, OH মাইনাস, আলটিমেটলি আমরা টোটাল পাওয়ারে যে 3+ সেটা তাহলে 2+ করে দেবো, তাহলে এইটাই হচ্ছে এর কনজুগেট বেস। আচ্ছা, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কি বলছে, স্থির উষ্ণতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে তড়িৎ বিশ্লেষ্যটি আয়নায়ন বা বিয়োজন মাত্রা দ্রবণের গারত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখান থেকে যে ফর্মুলাগুলো আমরা পাই সেগুলো একটু ঝটপট লেখা যাক। দেখো এই যে বিয়োজন মাত্রা আলফা, যেটা সমান আমরা কি পাবো, √K/C, কে হচ্ছে উইক অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক, আর কেবি হচ্ছে উইক বেসের ক্ষেত্রে। তাহলে আলফা সমান আমরা যদি উইক অ্যাসিডের ক্ষেত্রে লিখি, উইক অ্যাসিডের ক্ষেত্রে আলফা সমান √K/C। এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা উইক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাপ্লাই করব পিএইচ ক্যালকুলেশনের ক্ষেত্রে, পিএইচ সমান হচ্ছে, দেখো কি করে আসছে দেখো আমি একটুখানি বলি, উইক অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি বলি, ধরো HA, একটু না বললে না জিনিসটা বুঝতে পারবে না, ফর্মুলা ডাইরেক্টলি তোমাকে বসাতে হবে পরীক্ষায়, কিন্তু তবু আমি বলে দিচ্ছি, যদি এটা একটা উইক অ্যাসিড হয় তাহলে H প্লাস প্লাস A মাইনাস পাওয়া যাচ্ছে। দেখো ইনিশিয়ালি কনসেন্ট্রেশন যদি আমরা বলি C, এটা 0 0, এবং ডিগ্রি অফ ডিসোসিয়েশন বিয়োজন মাত্রা যদি আলফা হয় তাহলে সাম্যাবস্থায় আমরা লিখবো C ইন্টু 1 মাইনাস আলফা, এটা C আলফা, এটা C আলফা। তাহলে এখান থেকে আমরা কি লিখছি, Ka সমান C আলফা H প্লাস এর গারত্ব ইন্টু A মাইনাস এর গারত্ব C আলফা ডিভাইডেড বাই C ইন্টু 1 মাইনাস আলফা, একটা C কেটে গেল, C আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। আলফা বিয়োজন মাত্রা যেহেতু উইক অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন মাত্রা খুবই কম, তাই ভেরি ভেরি লেস দ্যান 1, সেই জন্য আমরা এখান থেকে Ka সমান কি লিখতে পারি, C আলফা স্কোয়ার, আলফা সমান কি লিখতে পারি, √K/C, এটাই আমি এখানে লিখেছি। সেম জিনিস উইক বেসের ক্ষেত্রে আমরা লিখবো যে আলফা সমান √KB/C, শুধু দেখে নেবে পরীক্ষায় কি দিয়েছে। এবং এখান থেকে যদি তোমাকে পিএইচ ক্যালকুলেট করতে বলে তাহলে তোমার কি দরকার, H প্লাস কনসেন্ট্রেশন,
এইচ প্লাস কনসেন্ট্রেশন তুমি কোথা থেকে পাচ্ছ? সি আলফা পাচ্ছ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু এখানে দেখাচ্ছি, এইচ প্লাস কনসেন্ট্রেশন সমান সি আলফা। এটাও ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেনে তোমার ব্যবহার হতে পারে, যেখানে তোমার এইচ প্লাস গাঢ়ত্ব দিয়ে দিয়েছে, কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে, আলফা চাইছে, বা আলফা দিয়ে দিয়েছে, কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছে, পিএইচ চাইছে। তো এখান থেকেই যখন আমরা নেগেটিভ লগ করব, এখান থেকেই যখন আমরা নেগেটিভ লগ করব, তখন আমরা এখান থেকে কি লিখবো দেখো, এখান থেকে আমরা নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন সমান নেগেটিভ লগারিদম অফ সি আলফা করে দেবো। তাহলে পিএইচ সমান আমরা কি করব, মাইনাস মাইনাস এখানে আমরা করব লগ সি প্লাস হচ্ছে, দেখো আরেকটা কথা বলি, ভালো কথা, আরেকটা কথা বলি, আরেকটু অন্যরকম ভাবে দেখাচ্ছি। এখানটা দেখো, এইখানটা দেখো, জায়গাটা আসলে কম হচ্ছে কারণ ডেরিভেশন করছি তাই কারণে। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি এইচ প্লাস কনসেন্ট্রেশন সমান সি আলফা, আলফার জায়গায় এটা বসিয়ে দাও রুট ওভার কে বাই সি। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, রুট ওভার কে ইন্টু সি। এই যে রুট সি ছিল নিচে, উপরে শুধু সি ছিল। এবার পিএইচ নেগেটিভ লগ নিচ্ছ, তার মানে নেগেটিভ লগ অফ কে ইন্টু সি পাওয়ারে হাফ হয়ে গেল। আশা করি ডেরিভেশন গুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে? নিজেরা স্টেপ ওয়াইজ লিখে লিখে করলেই পারবে। তাহলে মাইনাস হাফ লগ কে মাইনাস হাফ লগ সি, কারণ লগের মধ্যে যখনই দুটো জিনিস গুণ হয়ে থাকে তারা যোগ হয়ে যায়, আগে মাইনাস আছে তাই মাইনাস হাফ লগ সি, মাইনাস লগ কে যেরকমটা আমরা লিখে থাকি পিএইচ পিওএইচ পিকে ডাব্লিউ, তেমনি পিকে সমান মাইনাস নেগেটিভ লগারিদম অফ কে, পিকে বি সমান হচ্ছে নেগেটিভ লগারিদম অফ কে। তাহলে এইটা হচ্ছে পিকে এ মাইনাস হাফ, হাফ তো থেকেই যাবে, লগ সি। ঠিক আছে, এই ফর্মুলাটাই আমি এখানে লিখবো যে পিএইচ সমান হাফ পিকে এ মাইনাস হাফ লগ সি। ব্যাপারটা বোঝা গেল, কোথা থেকে ফর্মুলাটা এলো সেটা আমি জাস্ট করে দেখালাম। ঠিক আছে, ডেরিভেশন অবশ্যই প্র্যাকটিস করবে, ডেরিভেশন আসুক না আসুক প্র্যাকটিস করলে আরো বেশি স্ট্রং হবে তোমার কনসেপ্ট, তোমার প্র্যাকটিস ভালো হবে, তুমি ইজিলি জিনিসগুলোকে কোয়েশ্চেনে অ্যাপ্লাই করতে পারবে। এটার ক্ষেত্রে তাহলে একই জিনিস করবে, পিওএইচ একটা দেখে দিলে আর একটা তো কোনো অসুবিধা নেই, এইভাবেই আসছে হাফ পিকেবি মাইনাস হাফ লগ সি। মাথায় রাখবে, বারবার বলছি, এখানে তোমাকে বলছে পিওএইচ কিন্তু তোমাকে কোয়েশ্চেনে চাইছে পিএইচ, তাহলে তুমি 14 মাইনাস পিওএইচ করবে, এই বিয়োগটা যেন করতে ভুলে যেও না। তাহলে মাইনাস এখানে হচ্ছে হাফ পিকেবি মাইনাস হচ্ছে হাফ লগ সি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 14 মাইনাস হাফ পিকেবি আর প্লাস হাফ লগ সি, তবেই কিন্তু পিএইচ বেরোবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো, বলছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোলার HCl দ্রবণের পিএইচ কত। দেখো যখনই 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোলার এইটা বা তার কম গাঢ়ত্বের কোনো দ্রবণ তোমাকে দেবে, সেটা অ্যাসিড হোক বেস হোক যাই দিক, 10 টু দি পাওয়ার মাইনাস 7 বা তার কম গাঢ়ত্বের দ্রবণ যখন তোমাকে দিচ্ছে, তার মানে এখানে HCl এর এক্সাম্পল, অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ ক্যালকুলেশন। তোমাকে অ্যাসিড খার যাই দিক তুমি শুধু দেখবে কত দিয়েছে, তোমাকে যদি বলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার HCl, কোনো চাপ নেই, তুমি সিম্পল এখান থেকে 10 টু দি পাওয়ার 3 মোলার HCl মানে এন ফ্যাক্টর এখানে 1, তাহলে H প্লাস কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলারই হবে, তাহলে তুমি সিম্পল পিএইচ ক্যালকুলেট করে দেবে নেগেটিভ লগারিদম অফ H প্লাস কনসেন্ট্রেশন দ্যাট ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে পিএইচ হচ্ছে 3, কোনো সমস্যা নেই, কারেক্ট আছে। কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 7 বা তার কম যদি দেয়, ধরো তোমাকে দিয়ে দিল 10 টু দি পাওয়ার মাইনাস 8, ধরো তোমাকে দিয়ে দিল 10 টু দি পাওয়ার মাইনাস 8 মোলার HCl, এই কোয়েশ্চেনটা তো তোমরা নিজেরা করতে পারবে, আমি মেথডটা বলছি। সেক্ষেত্রে তুমি কি করবে, পিএইচ সমান তাহলে 8, না এটা কখনোই সম্ভব না, কি করে সম্ভব, দিস ইজ অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ লেস দেন 7 হবে, কি করে 8 হয়ে যায়, গ্রেটার দেন 7 কি করে হয়, তার মানে কিছু একটা ব্যাপার আছে। যখনই 10 টু দি পাওয়ার মাইনাস 7 বা তার কম দিচ্ছে, তখন H প্লাস কনসেন্ট্রেশন যেটা তুমি নেবে সেটা শুধুমাত্র যেটা গিভেন গিভেন এখানে শুধু সেটা নিয়েছি, এখানে শুধু সেটা নিলে হবে না, কারণ জলের আয়নাইজেশনেও তো কিছুটা H প্লাস আসছে, সেটাকেও আমাদের কনসিডার করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে টোটাল H প্লাস কনসেন্ট্রেশন
কি হবে, H প্লাস কনসেন্ট্রেশন অ্যাসিড থেকে, যেটা তোমাকে দেওয়া রয়েছে গিভেন ইন দা কোয়েশ্চেন, সেটা তো নেবেই, তার সাথে জলের আয়নাইজেশনে কতটা H প্লাস আসছে সেই গাঢ়ত্বটাকেও কনসিডার করতে হবে। একই জিনিস তোমাকে OH মাইনাস কনসেন্ট্রেশন যখন তোমাকে কোনো ক্ষারের ক্ষেত্রে দেবে, OH মাইনাস কনসেন্ট্রেশন যেটা বেস থেকে আসছে সেটাকে নিতে হবে, তার সাথে OH মাইনাস কনসেন্ট্রেশন H2O থেকেও নিতে হবে। এই যে জিনিসটা আমি এখানে লিখলাম ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এবার এটা দুটো জিনিস হয়, একটা হচ্ছে একদম মেথড অনুযায়ী পরপর স্টেপ ওয়াইজ এক্স ধরে করা, সেক্ষেত্রে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে, শ্রীধরাচার্যের ফর্মুলা ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছে সেটাও একদম সঠিক সিম্পল ওয়ে। তো আমি একটুখানি এই কোয়েশ্চেনটা আমি হোমওয়ার্ক দিলাম, কিন্তু আমি একটুখানি বোঝাবো। কি বোঝাবো, ধরো তোমাকে বলা হচ্ছে এই যে 10⁻⁸ মোলারটা আমি বোঝাচ্ছিলাম সেটা বোঝাবো। এটা বুঝতে পারছো যে 7 মানে কম হবে, অ্যাসিড মানে অ্যাসিডিকের পিএইচ 7 কম হবে। তো এবারে দেখো তোমাকে এইটা যেটা আমি বলছি এটা কি করছো, প্রথম হচ্ছে H প্লাস কনসেন্ট্রেশন অ্যাসিড থেকে যেটা আসছে সেটা 10⁻⁸ মোলার, ঠিক আছে। 10⁻⁷ মোলার বা তার কম হচ্ছে, বা পাওয়ারে মাইনাসে রয়েছে পাওয়ার, তার মানে এটা তার কমই হচ্ছে, ঠিক আছে, এটা তো বুঝতে পারছো। এবার দেখো একটা তুমি ধরে নাও যে H2O থেকে H প্লাস কনসেন্ট্রেশন যেটা আসছে সেটা হচ্ছে X মোলার। এবারে H2O যেটা H প্লাসও দিচ্ছে OH মাইনাসও দিচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল যেটা আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি KW সমান H প্লাস কনসেন্ট্রেশন ইন্টু OH মাইনাস কনসেন্ট্রেশন। তাহলে এখানে H প্লাস কনসেন্ট্রেশন আমি কি টোটালটা কি লিখবো, তাহলে 10⁻⁸ প্লাস এক্স, কারণ আমি জল থেকে কতটা আসছে জলের আয়নাইজেশনে সেটা আমি এক্স ধরেছি। এমনি সময় না জলের আয়নাইজেশনে যেটা আসছে সেটাকে ইগনোর করা যায়, কারণ কম আয়নাইজ হয়, তার রেসপেক্টে সেই অ্যাসিড বা সেই বেসের যে কনসেন্ট্রেশনটা সেটা অনেকটা বেশি, কিন্তু যখন কম গাঢ়ত্বের দ্রবণ দিচ্ছে তখন আমাকে সেই জলের আয়নাইজেশনটাকে নেগলেক্ট করা যাবে, এইটা হচ্ছে মোদ্দা কথা। এবার দেখো যদি এক্স মোলার আমি H প্লাস কনসেন্ট্রেশন কামিং ফ্রম জল ধরে নিই, তাহলে OH মাইনাসও তাই এক্স, তাহলে টোটালটা 10⁻⁴। তাহলে এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি x² ইন্টু 10⁻⁸ ইন্টু এক্স মাইনাস 10⁻⁴ ওভারঅল 0। এইটাই হচ্ছে x সমান তোমাকে বের করতে হবে, x সমান এখান থেকে বের করতে হবে, যেমনটা হয় ax² প্লাস bx প্লাস c, এটা সমান যখন 0 হয় তখন এখান থেকে তোমাকে x সমান যেভাবে বের করতে হয় সেরকম ভাবে এখানে x সমান বের করে নিতে হবে। এটা বের করার পর তুমি H প্লাস কনসেন্ট্রেশন টোটালটা পেয়ে যাবে, কারণ x পেয়ে গেছো 10⁻⁸ প্লাস এক্স এত মোলার। এই H প্লাস কনসেন্ট্রেশন পেয়ে যাওয়া মানে টোটালটা তুমি পেয়ে যাচ্ছ, মানে তুমি খুব ইজিলি নেগেটিভ লগ করে দিলে এখান থেকে পিএইচ ক্যালকুলেট করতে পারবে। এইটা হচ্ছে পুরো মেথড, স্টেপ ওয়াইজ করবে কিন্তু ক্যালকুলেশন একটুখানি লেন্দি হবে, ক্যালকুলেশন একটু ধীরে সুস্থে করতে হবে। আর একটা উপায় আমি বলি, 10⁻⁻, এই সেম এক্সাম্পল দিয়ে বলছি, এটা তোমাকে যদি 10⁻⁸ মোলার NaOH বলে দেয়, বা ধরো তোমাকে দিয়েছে কি বলে তোমার অন্য কিছু দিয়ে দিয়েছে, যেমন 10⁻⁷ দিয়েছে, বা তোমার অন্য কোনো অ্যাসিড বা বেস যেখানে 10⁻⁷ মোলারের থেকে সমান বা কম গাঢ়ত্বের দ্রবণ। আর একটা আমরা কি করছি, H প্লাস কনসেন্ট্রেশন ফ্রম অ্যাসিড যেটা সেটা তো 10⁻⁸ নিচ্ছি, এবার যেটা জল থেকে আসছে, যেহেতু আমরা অ্যাসিডটাকে নিয়ে নিয়েছি তাই জলটাকে আমরা সিম্পল কি করছি 10⁻⁴ যদি KW হয় তাহলে আমরা এখানে কি করছি H প্লাস কনসেন্ট্রেশনকে আমি 10⁻⁷ মোলার করে নিচ্ছি, মানে 10⁻⁷ H প্লাস আর 10⁻⁷ OH মাইনাস, কারণ অ্যাসিডের যেটা কন্ট্রিবিউশন সেটা আমি আলাদা নিয়ে নিয়েছি, সেই জন্য এটাকে আমি 10⁻⁷ নিয়ে নিতে পারি, মানে যেরকমটা আমরা প্রসমের ক্ষেত্রে লিখি, দিস ইজ নট নিউট্রাল সলিউশন, অ্যাসিডের কনসেন্ট্রেশনটাও আমরা নিয়েছি তাই জন্য এটা লেখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে টোটাল আমরা কি লিখতে পারি 10⁻⁸ প্লাস 10⁻⁷, এইটা হচ্ছে টোটাল।
তাহলে এখান থেকে 10⁻⁻8 কমন চলে গেল, মানে এটা 1, এটা হচ্ছে 10, তার মানে 11 ইন্টু 10⁻⁻8 মোলার, এইটা হয়ে গেল। তাহলে পিএইচ আমরা কি পাচ্ছি, নেগেটিভ লগারিদম 11 ইন্টু 10⁻⁻8, দ্যাট উইল বি 8 মাইনাস লগ 11। এটা ইজিলি এইটা হয়ে যাবে, তুমি স্টেপ ওয়াইজ করলেও তাই পাবে। এবং এটা করলে অবশ্যই যেটা আসবে সেটা হচ্ছে 6.79 এরকম আসবে, 6.7 এর মতোই আসবে। ঠিক আছে, তো এখন গল্পটা যেটা আমার বলা, তার মানে আলটিমেটলি এই ক্যালকুলেশনটা লগ 11 এর ভ্যালু বসিয়ে এই ক্যালকুলেশনটা তোমরা অ্যান্সারটা লিখবে। ঠিক আছে, অ্যান্সারটা তোমরা লিখবে যেটা অবভিয়াসলি লেস দেন 7 আসবে, যেটা অবশ্যই 7-এর থেকে কম আসবে। উত্তর করার দায়িত্বটা আমি তোমাদেরই দিলাম, এখানেও দিলাম, এখানেও দিচ্ছি, এখানেও দিচ্ছি, কিন্তু প্রসেস আমি পুরোটা বলে দিয়েছি দুভাবে। এবার এটাও প্র্যাকটিস করে রাখবে আর ওটাও করে রাখবে, একই জিনিস, দুটোই খুব সুন্দর কনসেপ্টে করানো, কিন্তু এটা একটু লেন্থি হবে, আর কিছু না। আচ্ছা দেখো, লবণের আর্দ্র বিশ্লেষণ কি বলছে, কোন লবণের জলীয় দ্রবণে লবণের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়ন বা উভয়ই যে বিক্রিয়ার মাধ্যমে দ্রবণে H3O+ বা OH- আয়নের আধিক্য ঘটিয়ে দ্রবণটির প্রকৃতি আম্লিক বা ক্ষারীয় করে, তাকে লবণের আর্দ্র বিশ্লেষণ বলা হয়। আমি ডাইরেক্টলি ফর্মুলায় চলে যাচ্ছি, ফর্মুলায় যাওয়ার আগে লবণের আর্দ্র বিশ্লেষণের এই টেবিলটা দেখতে হবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসে যে সল্ট পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে নো সল্ট হাইড্রোলিসিস, এবং তাদের জলীয় দ্রবণের প্রকৃতি প্রসম, পিএইচ সমান 7 হবে। তুমি সল্ট দেখেই বুঝতে পারবে, যেমন ধরো NaCl, সল্ট মানে তার দুটো পার্ট রয়েছে, ক্যাটায়ন অ্যানায়ন। এবার তুমি জলের অপোজিট পার্ট গুলোকে জাস্ট যোগ করে দাও, H+OH-, তাহলে তুমি কি পাচ্ছ, মানে জলের অপোজিট পার্ট এর সঙ্গে যোগ করলে তুমি NaOH পাচ্ছ আর HCl পাচ্ছ। তাহলে এটা স্ট্রং অ্যাসিড, এটা স্ট্রং। সল্ট হাইড্রোলিসিস মানে সল্টের সাথে জলের বিক্রিয়া, কিন্তু সেই সল্টটা কোন ধরনের সল্ট সেটা এইভাবে তুমি পেয়ে যাচ্ছ। যখন দেখা যাচ্ছে উইক অ্যাসিড স্ট্রং বেসের সল্ট, যেমন ধরো সোডিয়াম অ্যাসিডেট, খুব সিম্পল ওয়েতে অনেক এক্সাম্পল রয়েছে, আমি একটা করে দেখাচ্ছি। COO- Na+CH3COO- Na+, এবার HOH, H+OH-, অপোজিট পার্ট যখনই আমি যোগ করে দেবো CH3COO+, COOH NaOH, তার মানে এটা উইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, উইক অ্যাসিড, আর NaOH হচ্ছে স্ট্রং বেস। যে পোর্শনটা উইক পোর্শন থেকে এসছে তারই হাইড্রোলিসিস হবে, উইক পোর্শন থেকে যে পোর্শনটা এসছে দ্যাট মিন্স এই অ্যাসিটেড পোর্শন, অর্থাৎ অ্যানায়নটা। তাহলে এক্ষেত্রে অ্যানায়নিক হাইড্রোলিসিস হবে, অ্যানায়নিক হাইড্রোলিসিস হবে, এবং অ্যানায়ন প্রডিউস করবে অ্যানায়ন, তার ফলে দ্রবণ ক্ষারীয় হবে, পিএইচ গ্রেটার দ্যান 7 হবে। দ্রবণ ক্ষারীয় মানে পিএইচ গ্রেটার দ্যান 7। যখন আমরা দেখছি উইক স্ট্রং অ্যাসিড উইক বেস, স্ট্রং অ্যাসিড উইক বেসের সল্ট, যেমন ধরো NH4Cl, এখানে আমরা দেখছি NH4Cl এর ক্ষেত্রে এক্সাম্পলটা আমি একটা করে এক্সাম্পল ভেঙে দেখাচ্ছি। NH4+Cl-, তাহলে H+OH- অপোজিট পার্ট যোগ করো, NH4OH plus HCl, উইক বেস পেয়েছো, স্ট্রং অ্যাসিড পাচ্ছ। উইক পোর্শন থেকে কোনটা আসছে, NH4+, দিস ইজ ফ্রম উইক পোর্শন, মানে ক্যাটায়ন। তাহলে এক্ষেত্রে আমরা ক্যাটায়নিক হাইড্রোলিসিস দেখব, এবং ক্যাটায়নিক হাইড্রোলিসিসে ক্যাটায়ন প্রডিউস করবে ক্যাটায়ন, মানে H+ প্রডিউস করবে। H+ প্রডিউস করা মানে জলীয় দ্রবণ আম্লিক হবে, পিএইচ লেস দেন 7 হয়ে যায়। আর যখন উইক অ্যাসিড উইক বেস, এর ক্ষেত্রে আমরা ক্যাটায়নিক এবং অ্যানায়নিক বোথ টাইপ হাইড্রোলিসিস দেখব, আর সেসব ক্ষেত্রে আমরা কোন ক্ষেত্রে প্রসম, আম্লিক বা ক্ষারীয় দেখতে পাবো, সেটা ডিপেন্ড করছে কে আর কেবির মধ্যে কি রিলেশন রয়েছে তার উপর। এবং এই ফর্মুলাগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে যখনই তোমায় প্রশ্ন দেবে সল্ট হাইড্রোলিসিসের উপর, অঙ্কই দেয়, ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ তোমাকে প্রথম দেখে নিতে হবে কোন টাইপের সল্টের কথা বলছে। যখন তোমাকে উইক অ্যাসিড স্ট্রং বেস বলবে তখন তোমাকে এই ফর্মুলা, পিএইচ এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। এইচ আর্দ্র বিশ্লেষণ মাত্রা, KW, KA, KB সবার সাথে পরিচয় হয়ে গেছে। মৃদু ক্ষারক তীব্র অ্যাসিড মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড
উইক বেস, যার ক্ষেত্রে এই হচ্ছে আর্দ্র বিশ্লেষণ মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ হাইড্রোলিসিস, আর এই হচ্ছে পিএইচ ফর্মুলা। মৃদু অ্যাসিড মৃদু ক্ষারক অর্থাৎ উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে এই হচ্ছে ফর্মুলা, যেখানে দেখো উইক অ্যাসিড উইক বেস মানে কে এ কে বি দুজনেই থাকবে, এইটা হচ্ছে পিএইচ ক্যালকুলেশনের ফর্মুলা। ফর্মুলাকে একদম দারুণ করে মাথায় রাখতে হবে আর কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে যে এটা সল্ট হাইড্রোলিসিসের প্রশ্ন কিনা, তবেই তুমি কারেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট চলে যাব আমরা বাফার সলিউশন। দেখো অনেকগুলো টপিক এখানে রয়েছে, অনেক ফর্মুলা আছে, আলাদা আলাদা করে সময় নিয়ে টপিকগুলোকে তৈরি করো, একদিনে পুরো চ্যাপ্টারটা নিজেরা করো না। এই আয়নিকের মধ্যেও যেহেতু অনেকগুলো টপিক, একই রকমের ফর্মুলা গুলিয়ে যাচ্ছে, তাই ধীরে সুস্থে সেটাকে তৈরি করো। বাফার দ্রবণ বলছে যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলেও দ্রবণের পিএইচ এর মান প্রায় অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে। তার মানে কি, ক্ষারক বা অ্যাসিড বা বেস যোগ করলে পিএইচ চেঞ্জ হওয়ার কথা সেটা হচ্ছে না, স্বল্প পরিমাণে সেটা যোগ করলে অ্যাসিড বা বেস পিএইচ এর মান অপরিবর্তিত থাকছে, তাকে বাফার দ্রবণ বলছে। যেমন দেখো আম্লিক বাফার, আম্লিক বাফার যেখানে আমরা দেখব উইক অ্যাসিড এবং সল্ট অফ ওই উইক অ্যাসিড আর স্ট্রং বেস যারা বাফার দ্রবণ তৈরি করছে, যেটা আম্লিক বাফার। পিএইচ এখানে কি হয়ে যাচ্ছে, আম্লিক বাফার, তাই পিএইচ লেস দেন 7। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো উইক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, এটা কি হলো, আচ্ছা আচ্ছা অন্য পেন চলে এসেছে এখানে, দেখো অ্যাসিটিক অ্যাসিড আর সল্ট অফ উইক অ্যাসিড স্ট্রং বেস, মানে এই উইক অ্যাসিড CH3COOH আর NaOH স্ট্রং বেস, এদের যে সল্ট সোডিয়াম অ্যাসিড, এরা বাফার তৈরি করছে। ক্ষারীয় বাফার, বেসিক বাফার, এক্ষেত্রে আমরা কি দেখছি, উইক বেস এবং সল্ট অফ এই উইক বেসের সাথে স্ট্রং অ্যাসিডের সল্ট। বেসিক বাফার হওয়ার জন্য এর ক্ষেত্রে পিএইচ গ্রেটার দেন 7 হবে। এক্সাম্পল দেখো, উইক বেস আমরা নিচ্ছি NH4OH এবং তার সল্ট এই NH4OH আর HCl, এই উইক বেস আর স্ট্রং অ্যাসিডের যে সল্ট দ্যাট ইজ NH4Cl, দ্যাট ইজ NH4Cl, এরা বেসিক বাফার তৈরি করছে। ঠিক আছে, বাফার দ্রবণের পিএইচ ক্যালকুলেশনের ক্ষেত্রে হেন্ডারসন সমীকরণ ভেরি ইম্পর্টেন্ট। আম্লিক বাফারের ক্ষেত্রে, আম্লিক বাফারের ক্ষেত্রে পিএইচ সমান pKa প্লাস লগ বেস 10 সল্টের কনসেন্ট্রেশন বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, এটা আম্লিক বাফারের ক্ষেত্রে। আর ক্ষারীয় বাফারের ক্ষেত্রে আমরা কি দেখছি, POH সমান pKb প্লাস লগ বেস 10 সল্টের কনসেন্ট্রেশন বাই বেসের কনসেন্ট্রেশন। যদি পিএইচ ক্যালকুলেট করতে দেয় তাহলে 14 মাইনাস পিওএইচ করে নিতে হবে। ঠিক আছে, ক্ষারীয়র ক্ষেত্রে। তো এই ফর্মুলাগুলো ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট একটা কোয়েশ্চেন আগে করা যাক, তারপরে আমরা যাচ্ছি। দাঁড়াও, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো, তারপর আমরা কি বলে সলিবিলিটি প্রোডাক্ট দেখব। এখানে কি বলছে, বলছে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড বাফার দ্রবণে অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ়ত্ব দিয়ে দিয়েছে, বাফার দ্রবণটির পিএইচ নির্ণয় করো। একটা জিনিস দেখো, অ্যামোনিয়া NH3 আর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, তার মানে এটা হচ্ছে উইক বেস। অ্যামোনিয়া যেটা, তারই জলীয় দ্রবণ তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে সল্ট অফ উইক বেস স্ট্রং অ্যাসিড। এবার চিনতে শেখো, ফর্মুলা মনে থেকে গেলেও চিনতে পারবে না কি প্রশ্ন, বাফারের প্রশ্ন। কিরম বাফার, বেসিক বাফার। এখানে কি হচ্ছে, এখানে বেসিক বাফার তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে POH সমান, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, pKb প্লাস লগ সল্টের কনসেন্ট্রেশন বাই বেসের কনসেন্ট্রেশন।
এবার তোমায় কেবি দিয়ে দিয়েছে, এখান থেকে তুমি পিকেবি ক্যালকুলেট করো, নেগেটিভ লগারিদম অফ কেবি। করবে তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি করো 4.75 এরকম আসবে। এখানে পিকেবির ভ্যালু বসাবে, পিকেবির ভ্যালু বসাবে, এইটা যেটা পাবে এই ভ্যালুটা এখানে বসাবে। সল্টের কনসেন্ট্রেশন, লগ সল্টের কনসেন্ট্রেশন কি দিয়েছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া ও অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ়ত্ব 0.3, অ্যামোনিয়ার ক্ষেত্রে বেস সেটা 0.2, এইটা। তাহলে ফাইনালি এখানে এই পুরো ক্যালকুলেশনটা করে এখানে তুমি পাবে আনসার, যেটা পিওএইচ। না, এটা ফাইনাল অ্যান্সার নয়, আমাকে পিএইচ চেয়েছে, এটা ফাইনাল অ্যান্সার নয়। এখানে তুমি যেটা পাবে এটা পিওএইচ পাবে। ক্যালকুলেশন আমি এখন করবো না তো, অনেক টাইম নেবে, তো এই ক্যালকুলেশন ধীরে সুস্থে করতে হবে, ক্যালকুলেটর ইউজ করতে হতে পারে, ঠিক আছে। তো সেখানে পিএইচ কি করে করবে, 14 মাইনাস পিওএইচ করে, তবেই কিন্তু ফাইনাল অ্যান্সার পাবে। ক্যালকুলেশনের দায়িত্ব তোমাদের। আচ্ছা, এবার এবার আর একটা টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। ঠিক আছে, পুরো ইকুইলিব্রিয়ামের ফাইনাল লাস্টের দিকে একদম চলে এসেছি। দেখো, দ্রাব্যতা গুণফল কাকে বলে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো স্বল্পদ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির যথোপযুক্ত ঘাত সহ মোলার গারত্বের গুণফলের সর্বোচ্চ মানকে ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা গুণফল বলে। ভেরি সিম্পল এক্সাম্পল আমি দিচ্ছি, যেটা হচ্ছে AXBY। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে আমরা দ্রাব্যতা গুণফল দেখছি। সেই লবণটা কমপ্লিটলি দ্রবীভূত হচ্ছে না, কিন্তু যতটা জলে যাচ্ছে, অ্যাকোয়াসে যতটা যাচ্ছে, সেটা কমপ্লিটলি আয়নাইজ করছে। ঠিক আছে, তো সেই জন্য আমরা সেটাকে এইভাবে দেখাচ্ছি, AXBY। সেখান থেকে আমরা কি পাচ্ছি, XAY প্লাস প্লাস YBX মাইনাস। এটাও অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস। আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা হচ্ছে যতটুকু জলে গেছে সেটা কমপ্লিট আয়নাইজ করেছে, তাহলে আয়নগুলোর সাথে, অ্যাকোয়াসে আয়নগুলোর সাথে সলিড যতটা রয়েছে তাদের যে ইকুইলিব্রিয়াম, এটা দেখানো হচ্ছে। এবার যদি গাঢ়ত্ব এস ধরে নিই, এস মোল পার লিটার ধরে নিই, তাহলে এটা এক্স ইন্টু এস, এটা এক্স ইন্টু এস। তাহলে কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট সমান আমরা কি লিখবো, এ ওয়াই প্লাস কনসেন্ট্রেশন পাওয়ারে এক্স ইন্টু বি এক্স মাইনাস কনসেন্ট্রেশন পাওয়ারে ওয়াই। তাহলে এখানে আমরা লিখব এক্স এস পাওয়ারে এক্স ইন্টু, এটা হচ্ছে, আচ্ছা এটা তো ওয়াই এস লেখার কথা, এটা তো ওয়াই এস লেখার কথা, এটা হচ্ছে ওয়াই এস পাওয়ারে হচ্ছে ওয়াই। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি ফাইনালি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার যোগ করে দাও এক্স প্লাস ওয়াই। এটা ফাইনাল কেএসপির ফরম্যাট যেটা লেখা হয়েছে। এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি, কেএসপি সমান এই যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা কিসের জন্য, এটা এক্স বিওয়াই টাইপের সল্টের জন্য। এবার তোমাকে ধরো এমএক্স দিল, তোমাকে MX2 দিল, তোমাকে MX3 দিল, বা অন্যরকম কিছু দিল, যাই দিক, তুমি এখান থেকে M3X দিল, তুমি এই একই ফরম্যাটে এদেরকে ফেলে দিতে পারবে। তুমি স্টেপ ওয়াইজও করতে পারবে, এখান থেকেও করতে পারবে। দেখো MX মানে কি, এখানে X1 Y1, তার মানে কেএসপি তুমি কি পাচ্ছ, তার মানে যদি কেএসপি লেখো তাহলে কি পাবে, এখানটা 1 হয়ে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে S পাওয়ারে 2, S স্কয়ার হয়ে যাচ্ছে। এখানে যখন তুমি পাচ্ছ X1 আর Y2, তাহলে কেএসপি কি পাচ্ছ, কেএসপি পাচ্ছ, দেখো 2 টু দি পাওয়ার 2, X তো 1 তাই ওটা আর লিখিনি, S টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে 4S কিউব পেয়ে যাচ্ছ। এটা তোমরা স্টেপ ওয়াইজ করলেও তাই পাবে। MX3 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, X1 Y3, তাহলে কেএসপি সমান আমরা কি পাচ্ছি, X তো 1, তাহলে 3 টু দি পাওয়ার 3, S টু দি পাওয়ার 1 প্লাস 3, তাহলে 27 S টু দি পাওয়ার 4। এইভাবে বিভিন্ন টাইপের সল্টের ক্ষেত্রে আমরা কেএসপি লিখতে পারি। ওকে, কেএসপি বলে দিয়ে তোমাকে এস বের করতে হতে পারে, সলিবিলিটি।
আবার এস বলে দিয়ে কেএসপি বের করতে হতে পারে, বা ভেরি ইম্পর্টেন্ট আর একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে যেখানে কমন আয়নের গল্প রয়েছে। কমন আয়নের গল্প থাকা মানে সেখানে তোমাকে যে আয়নটা কমন সেটাকেও তো কনসিডার করতে হবে। সেই একটা কোয়েশ্চেন এখানে আমরা দেখব। 25°C উষ্ণতায় BaSO4 এর দ্রাব্যতা গুণফলের মান এখানে দিয়ে দিয়েছে, কেএসপিটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, কেএসপিটা এখানে দিয়ে দিয়েছে। এটা কিন্তু জাস্ট জলীয় দ্রবণে দিয়েছে, এখানে কোনো কমন আয়নের গল্প নেই। তোমাকে বিশুদ্ধ জলে এবং 0.1 মোলার BaCl2 এর জলীয় দ্রবণে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা নির্ণয় করতে বলেছে। দেখো, যেহেতু টেম্পারেচার ফিক্সড, তাই কেএসপি কিন্তু ফিক্সডই থাকবে। প্রথম বিশুদ্ধ জলটা বের করো। বিশুদ্ধ জল মানে সিম্পল, তুমি করবে BaSO4 কোন টাইপের সল্ট সেটা দেখো, বা তুমি এমনি করো, স্টেপ ওয়াইজ করো, একই ব্যাপার। তুমি যদি এখানে সলিবিলিটি দ্রাব্যতা যদি এখানে এস ধরো, এটাও এস ধরো, তাহলে তাহলে আলটিমেটলি আমরা কি দেখছি? আলটিমেটলি আমরা কেএসপি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এস ইন্টু এস, তাহলে এটা এ স্কোয়ার হবে। তোমাকে কেএসপি দিয়ে দিয়েছে মানে এ স্কোয়ার সমানই 1.1 ইন্টু 10⁻⁻10, তাহলে এস সমান √1.1 ইন্টু 10⁻⁻10, এত কি আসবে? মোল পার লিটার আসবে। ঠিক আছে, এইটা ক্যালকুলেটটা করতে হবে, রুট করে ইউনিট সহ লিখতে হবে পরীক্ষার খাতায়। 2 নম্বর কি বলছে? কমন আয়নের গল্প দিচ্ছে। দেখো BaCl2 এটা আয়নিত হয়ে বেরিয়াম 2 প্লাস প্লাস 2Cl মাইনাস দেবে। এটা যখন 0.1 মোলার দিচ্ছে এবং আমাদের কোন আয়নটা কমন? এই কোয়েশ্চেনে বেরিয়াম সালফেট আছে, BaSO4 আছে, BaSO4 আছে, যেখান থেকে বেরিয়াম 2 প্লাস আসছে আর সালফেট আসছে। কোন ক্ষেত্রে তোমাকে ধরো AgCl দিই, সেখানে NaCl এর প্রেজেন্সে বলছে, তখন Cl মাইনাস কমন, সেটা তো তোমাকে দেখতে হবে কোন আয়নটা কমন। এখানে বেরিয়াম 2 প্লাসটা কমন, তাহলে 0.1 মোলার যদি হয় এটা, এখান থেকে 1 মোল পাওয়া যাচ্ছে, Cl মাইনাস হলে কিন্তু ডাবল হয়ে যেত, কিন্তু বেরিয়াম 2 প্লাস এর ক্ষেত্রে এটা গারত্ব কি হচ্ছে? 0.1 মোলার। এবং এখানে এটা আমি এস ধরে নিয়েছি। আচ্ছা, ওটা যখন এস করছি এটা আমি এস ড্যাশ ধরছি, কারণ এটা তো আমরা পিওর ওয়াটারে বের করছি, গারত্ব নয়, এটা আমরা দ্রাব্যতা বের করছি। আর এটা আমরা একটা কমন আয়নের প্রেজেন্সে, বেরিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে আমরা বেরিয়াম সালফেটের দ্রাব্যতা বের করছি। তো এটার ক্ষেত্রে আমি এস ধরছি, এটার ক্ষেত্রে আমি এস ড্যাশ ধরছি, এটা এস ড্যাশ, এটাও এস ড্যাশ। তাহলে কেএসপি সমান আমরা কি করব? দেখো, টোটাল কিন্তু বেরিয়াম 2 প্লাসটা আমি শুধু এস ড্যাশ লিখতে পারবো না, তার সাথে আমাকে 0.1টা যোগ করতে হবে, এবং তারপরে আমি লিখতে পারি 0.1 প্লাস এস ড্যাশ ইন্টু এস ড্যাশ, এবং কেএসপি উইল বি ফিক্সড যেটা গিভেন আছে কোয়েশ্চেন। এটাকেও স্টেপ ওয়াইজ তোমরা ফর্মুলা দিয়ে করতে পারো, বাট ভেরি সিম্পল ওয়েতেও এটা আমরা করতে পারি। সেটা হচ্ছে এমনিতে স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে যখন আমরা দেখছি এমনি তার দ্রাব্যতা কম, বিশুদ্ধ জলেই কম। এবার যখন আবার কমন আয়ন আছে, কমন আয়ন থাকা মানে কি তুমি বলো না? যখনই এই আয়নটা কম, তার মানে আমি বলি এখানে একটা কথা, লা সাতেলিয়ারের নীতি তো পড়লে, সেখানে বলছে কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত কেউ যদি গারত্ব বাড়িয়ে দাও তাহলে সে সেদিকে যাবে যেদিকে ওটা কনজিউম হবে। তো কমন আয়ন বেড়ে যাওয়া মানে কি? যখনই এটাতে তুমি এইটা রয়েছে সেম, তখন এর কনসেন্ট্রেশন বেশি মানে এ ব্যাকওয়ার্ডে যেতে চাইবে। এমনি এ স্বল্প দ্রাব্য, ব্যাকওয়ার্ডে যাওয়া মানে আরো বেশি দ্রাব্যতা কমে যাওয়া, হ্যাঁ কি না? দ্রাব্যতা কমে যাওয়া, তাহলে দ্রাব্যতা আরো কমে যাবে। সুতরাং এক্ষেত্রে আমরা এই এস ড্যাশটাকে ইগনোর করতে পারি, এই এস ড্যাশটাকে আমরা ইগনোর করতে পারি। এস ড্যাশ ইজ ভেরি ভেরি লেস দ্যান 0.1, 0.1 এর তুলনায় এটা কমই হবে, সেই জন্য আমরা ইগনোর করলে কেএসপি সমান আমরা এটা কি লিখতে পারি? এস ড্যাশ ইন্টু অনলি 0.1। বাইরের এস ড্যাশটাকে ইগনোর করতে যেও না, ওটাকেই বের করবো, ভিতরে এর সঙ্গে যোগ অবস্থায় যখন আছে তখন ইগনোর করছি। Then 1.1 into 10⁻⁻10, that is S dash সমান 1.1 into 10⁻⁻10 divided by 0.1 এত মোল পার লিটার। এবং এখান থেকে এটা তো খুব সিম্পল রয়েছে, পয়েন্ট তুলে এখানে একটা 10 নিয়ে চলে এসো, তাহলে 1.1 into 10⁻⁻9 মোল পার লিটার হয়ে যাবে। এটা ক্যালকুলেট করলে দেখবে এটা যে অর্ডারে আসছে 10 টু দি পাওয়ার, তার তুলনায় ওটা আরো কম, কারণ ওখানে কমন আয়ন এফেক্ট রয়েছে।
তো এবার কিছু কথা বলি, একটা কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক নাম্বার 3 নয়, মাঝে আরো কিছু ক্যালকুলেশনের হোমওয়ার্ক আমি দিয়েইছি। এটার ক্ষেত্রে পিএইচ ক্যালকুলেট করতে বলেছে, দিস ইজ উইক অ্যাসিডের ক্ষেত্রে। এখানে বিয়োজন ধ্রুবক অর্থাৎ কে দিয়ে দিয়েছে, ঠিক আছে? নিজেরা এটা করবে, অনেক ফর্মুলা অনেক কিছু জানা হলো, রিভিশন হলো। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে এই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে রিভিশন করবে, একবার খুব ভালোভাবে পড়বে, দরকার হলে 2-3টে পার্টে ভাগ করে সময় নিয়ে পড়, করার পরে ফর্মুলা সিট তৈরি করবে। কনসেপ্টের সাথে সাথে সেটাও দরকার, কনসেপ্টের নোটস তো তুমি করছোই, ফর্মুলা সিট করবে, দেন কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে, অবশ্যই নিউমারিক্যালস করতে হবে, প্লাস বাকি কিউএনএ, তবেই এটা তৈরি হবে। তবে এটা একটু সময় লাগবে, এটা বড় চ্যাপ্টার, অনেক কিছু রয়েছে, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি তুমি সময় দাও আর কিছুটা কিছুটা করে কভার করো, তাহলে কিন্তু পুরোটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, বারবার রিভিশন করলে একদম দেখবে কিছু গুলোচ্ছে না, ঠিক আছে? তো হয়ে গেল এই চ্যাপ্টার, নেক্সট ক্লাসে অন্য চ্যাপ্টার নিয়ে দেখা হবে, ভালো থেকো, থ্যাংক ইউ।